বাস্কেটবল হাতে নিয়ে খেলতে খেলতে রাফসান বেরিয়ে আসলো মিমের পিছে থাকা একটা গাড়ির পিছন থেকে। মিম অবাক হয়ে তাকিয়ে আছে রাফসানের দিকে। এই রাফসানকে মিম আগে কখনো দেখেনি। ছলছল করছে রাফসানের চোখ, অগ্নিগিরির মতন করে জ্বলছে। একটা অন্যরকম মানুষ আজ হয়েছে আজ। মিম হা করে তাকিয়ে আছে। হৃদয় রাফসানের দিকে এগিয়ে যাচ্ছে। কি রে, তোর সাহস তো দেখছি বৃদ্ধি পেয়েছে বটে। রাফসান হাসছে হৃদয়ের কথায়, ভাবছে সাহস নাকি বৃদ্ধি পেয়েছে। তাহলে ওর আসল রূপ দেখলে কি করবে হৃদয়, সেটাই ভাবতে পারছে না রাফসান। এই হৃদয়, বলছি না রাফসানের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবু ওর কথায় এমন কেন করছিস? ওর সাহস হয়েছে, আর আমি ওকে তোমার জন্য না নিজের জন্য শায়েস্তা করব। মানে? তা ওর কাছে জিজ্ঞাসা করে নিও। হাসপাতালে বেডে কিরে আফসান, আমাকে মেরে ভাবছিলি কি বেঁচে যাবি? কখনো না, সেদিন মাতাল ছিলাম ঠিকই, কিন্তু তোর গলায় কাছের তিলটা আর তোর চোখ দুটো ভোলার মতো না। জীবনে ফার্স্ট কেউ আমার শরীরে টাচ করেছে। জীবনে হারতে হয়, সব সময় জিততে নেই। নায়ক আমি, হারতে শিখিনি কখনো। এতদিন যে রাজত্ব করেছিস সেটা ভুলে যা। আজ থেকে তোর জীবনে ভিলেন এসেছে, ভিলেন। মিম হা করে তাকিয়ে আছে রাফসানের চোখের দিকে। নিষ্পাপ চোখগুলো আজ রুক্ষ, ওর চোখ আজ শুধু হিংস্র কিছু দেখছে মিম। হঠাৎ করে মনের মাঝে নাড়া দিয়ে উঠলো, ঈশিতার কথা মনে পড়ে গেল। দেখিস, তোর জীবনেও একজন ভিলিয়ান আসবে। তাহলে কি এই সেই ভিলিয়ান? ঈশিতার কথা অনুযায়ী আমার জীবনেও কি হতে চলেছে ডিফারেন্ট কিছু? কিন্তু এই রাফসানের পরিচয়টা কি? ওর ব্যাকগ্রাউন্ড কি? যেই হাতে গিটার নিতে পারে, আবার সেই হাতে বাস্কেটবল, সাথে সাহস ভরা কণ্ঠে হুমকি দেওয়া। কিছুই ভাবতে পারছি না আমি, মাথা ধরে যাচ্ছে আমার। হৃদয়, আজ থেকে ওর আশেপাশে একদম মিশবার চেষ্টাও করবি না। তুই জানিস একজনের মনের বিরুদ্ধে কখনো কাউকে পাওয়া যায় না। যাই ক্ষমতা থাকলেই। ক্ষমতা সেটা না হয় মাঠেই দেখা যাবে। মাঠে আসিস, সামনাসামনি মোকাবিলা হবে। এতক্ষণে ভার্সিটির সবাই এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে। রাফসানের হাতে বাস্কেটবল সজোরে হৃদয়ের দিকে ছুঁড়ে প্রতিরোধ করে নিজের হাত দিয়ে হৃদয় বলটা হাতের মাঝে থেকে ফ্লোরে ছুঁড়ে দেয়। লেটস স্টার্ট দ্য গেম। তুই তোর মতো, আমি আমার মতো। নিয়ম নেই, বাধা নেই, তোর ইচ্ছে মতো তুই যা খুশি কর। সময় মতো নিজেকে সাবধানে রাখবি। মিমেরা সহ্য করতে পারছে না। তোমরা কি শুরু করলে শুনি? আমি একা আর তোমরা দুজন, এর মধ্যে এসব কি চলছে বুঝতেছি না। আর রাফসান, বেশি বাড়াবাড়ি করো না। তুমি হৃদয়ের সম্পর্কে কিছুই জানো না, তাই এমন বলছো। দেখো, হৃদয় রাফসান যা বলছে তা কিছুই মনে করো না। ও না বুঝেই বলেছে। তোমাদের গেম কিসের জন্য? আমার জন্য তো, তাই না? ওকে, আমি ভার্সিটি চেঞ্জ করছি, তোমরা শান্তিতে থেকো। বলে মিম ক্যাম্পাস দিকে যাচ্ছে। রাফসান হৃদয় তাকিয়ে আছে মিমের দিকে। ও বেশি রেগে গেছে। হৃদয় আর দাঁড়ালো না ওইখানে। রাফসানকে আঙ্গুল দেখিয়ে ভার্সিটির বাইরে বের হয়ে গেল। রাফসান চলে গেল মিমের পিছু পিছু। এই মিম, শোনো না, শোনো না। ও কথা বলছে না, হেঁটেই চলেছে। রাফসান ওর পিছু পিছু ডাকতে ডাকতে যাচ্ছে। রাগে তো মিমের শরীর জ্বলে যাচ্ছে, আর উপর হাসিও পাচ্ছে রাফসানের পাগলামি দেখে। ভাবছে, ছেলেটা নিজেই প্রেমের জন্য যদি এতটা সাহস দেখাতে পারে, তাহলে তার কাছে নিশ্চয়ই মিম সুরক্ষিত থাকবে। সেটা ভেবে একটু শান্তি পাচ্ছে। ভার্সিটি ক্যাম্পাসে পূর্ব পাশে একটা নির্জন জায়গায় একটা বেঞ্চে এসে বসে রাফসান পিছু গিয়ে দাঁড়ালো। মিম, প্লিজ রাগ করো না। দেখো রাফসান, এটা সম্ভব না। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। ক্ষতি সেটাও আমার? হাসালে। হেসো না রাফসান, তুমি জানো না হৃদয় কতটা ভয়ানক। তার চেয়ে আমাকে ভুলে যাও। নিজে থেকে আসলে আমার জীবনে প্রতিটা মুহূর্ত তোমাকে ভাবতে বাধ্য করলে। বাঁকা ঠোঁটের হাসিতে পাগল করলে আমায়। কেয়ারিং করেছো নিজের চাইতেও বেশি। কখন যে তুমি আমার মন কেড়ে নিয়েছো বুঝতেই পারিনি। যখন শিওর হলাম তুমি আমাকে পছন্দ করো, তখন প্রপোজ করি। আর তুমি বললে কি আমরা জাস্ট ফ্রেন্ড, বেশি কিছু না। কি বলার আছে বলো। বুকের মাঝের যন্ত্রণাটাকে সরিয়ে তোমাকে সেই জায়গায় বসিয়েছি। সেখান থেকে তোমাকে সরাতে পারবো না।
যদি জীবনও দিতে হয় তোমাকে পাওয়ার জন্য, তাহলে সেটা দিতেও রাজি হয়ে যাব। তোমাকে ছাড়া এই জীবন শূন্যতা হয়ে থাকবে, তার চেয়েও মরে যাওয়াই ভালো। না, মরবো না তো। গতকাল রাতে সুসাইড করার প্ল্যানও ছিল, হঠাৎ মনে পড়লো আমি যদি মরে যাই তাহলে তোমাকে ভালোবাসবে কে বলো? আমার রক্তে তোমার প্রতি ভালোবাসাগুলো মাটিতে গোড়াগড়ি খেয়ে পড়ে থাকুক, সেটা চাইনি। ভালোবাসি তো, ভালোবাসায় লড়াই করতে শেখায়, হেরে গিয়ে সুসাইড করতে না। জনাব, তোমার ডায়লগটা কি শেষ হলে এখান থেকে চলে যাও? ভালো লাগছে না। প্লিজ মিম, তুমি এখান থেকে যাব না। ওকে ফাইন, আমি যাচ্ছি। আবার যদি আমার পিছে আসো না তাহলে তোমার খবর আছে। তোমার হাতে মৃত্যুও বরণ করবো। দেখ, বারবার এই মৃত্যুর কথা বলিস কেন রে? তুমি জানো আমি এসব সহ্য করতে পারি না, কান্না করে দিব। কিন্তু আমার সামনে এসব বলবে না, জাস্ট লিভ মি অ্যালোন। তোমাকে একা ছাড়তে পারবো না, যতদিন থাকবো তোমার সাথেই। মেজাজ গরম করবা না বললাম কিন্তু। মেজাজ গরম হলে কি করবে বলো মায়াবতী? তোর মাথা যা ভাগ। মিম লাল হয়ে গেছে রাগে, মুচকি হাসি হাসছে রাফসান। লাল মুখ দেখেই ভালোই লাগছে। ফোন বের করে মিমের কিছু ছবি তুলে নিল ওই লাল মুখে। ওই শালা, তুই এমন লজ্জা হইলি কবে থেকে রে? বলছি না আমার সামনে থেকে যা। শিওর মিম, চলে যাব। কানে কি তুলো দিয়ে রাখছো? কখন থেকে বলছি যেতে, যাও না কেন? বলে মিম চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। রাফসানও চুপ হয়ে গেল। বেশ কিছু সময় হয়ে গেল রাফসানের কোনো সারা শব্দ নেই। কোনো সারা শব্দ না পেয়ে মিম পিছে ফিরে দেখে রাফসান নেই। মিমের অভিমান আরো বেড়ে গেছে। চুপটি করে বসে আছে বেঞ্চে। রাফসান মিমের পিছনে থেকে সরে ভার্সিটির ভবনের সামনে এসে দাঁড়ালো। রাফসানকে ঘিরে হৃদয়ের কয়েকটা বন্ধু দাঁড়িয়ে আছে, হাতে হকি স্টিক, কারো হাতে ব্যাট। তাদের মধ্যে একজন বলে উঠল, কি রে মাস্তানি শুরু করলি নতুন ভার্সিটি এসে? আমরা একটু ললিপপ চুষবো? বলে কেউ একজন রাফসানের মাথায় আঘাত করে পিছন থেকে। মাথা ফেটে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। মাথায় হাত রেখে হাঁটু গেড়ে বসে পড়েছে রাফসান। রক্তে হাত ভিজে গেছে রাফসানের। চারদিকে চেয়ে দেখেও কি হয়েছে পিছনের ছেলেটার দিকে মুচকি হেসে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। হালকা সরে বসতে তার পাশে ওই ছেলেটা শুয়ে পড়লো। ওর মাথা থেকে রক্ত ঝরছে, তবে ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। রাফসানের মাথায় আঘাত করা ছেলেটা শুয়ে পড়েছে, ওর মাথা থেকেও রক্ত ঝরছে, তবে এই ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। রাফসান পিছনে তাকিয়ে দেখে স্মৃতি। আরো কয়েকজন ওদের ঘিরে ফেলে বসা থেকে উঠে দাঁড়ায় রাফসান। ঠোঁটটা বাঁকিয়ে বাঁকিয়ে স্মিত বলল, দোস্ত, তোর কিছু হয়নি তো? আরে না, আমার কিছু হয়নি, ওদের যেতে দে। রাফসান হৃদয়ের বাকি বন্ধুদের বলে অজ্ঞান হওয়া বন্ধুটাকে হাসপাতালে নিয়ে যেতে। ওই, তোরা ওরে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট কর, না হলে বেচারা মরে যাবে। বলে রাফসান নিজেও হাসপাতালে যায়, নিজের ট্রিটমেন্ট করে। ভার্সিটি সবাই নজর রাখা রাফসানের উপরে। কে এই রাফসান? কোথা থেকে আসলো? সবার অজানা, সবার মনে শুধু সন্দেহের সৃষ্টি। বিকালবেলা রুমের মাঝে একা একা বোরিং ফিল করছিল রাফসান। ছাদে এসে দেখি মিমের ফুল গাছগুলো শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। মাথায় ব্যান্ডেজ দিয়ে ওদের ছাদে চলে গিয়েছে, গাছগুলোতে পানি দিচ্ছে। পানি দেওয়া শেষ হলেই পিছন ফিরে তাকিয়ে দেখে মিম দাঁড়িয়ে আছে। মিম রাফসানের পিছনে কোমরে হাত দিয়ে ঠোঁট দুটো তাকিয়ে আছে মাথার দিকে। কি হয়েছে মাথায়? ব্যান্ডেজ কেন? তেমন কিছু না, একটু কেটে গিয়েছিল। কিছু না মানে কিভাবে হয়েছে সেটা বলো। দেখো, মেজাজ গরম করবে না, জিজ্ঞাসা করছি একদম সোজাভাবে উত্তর দিবা। কষ্ট হচ্ছে তাই না? ভালোবাসি। ইস, তুমি কি পাগল হয়েছো নাকি? এসব এখনো বলো কেন? আর এমন উদ্ভট কেন তুমি? আমার কথার উত্তর দাও না কেন? উত্তর ভালোবাসি। সত্যি পাগল হয়েছো? দেখি দেখি কতটা ব্যথা পাইছো তুমি। বলে মিম রাফসানের মাথায় বাঁধা ব্যান্ডেজ ধরবে, কিন্তু পারলো না। রাফসানের শক্ত হাত ওর কোমরের মাঝে হাত দিয়ে রাফসানের শরীরের সাথে মিশিয়ে ফেলেছে, একদম কাছে। নিঃশ্বাস যেন থমকে গিয়েও থামলো না। ঘন হয়ে আসছে নিঃশ্বাস। দুজনের বুকের পাশে একটা শক্ত চাপ সৃষ্টি হয়। মনের মাঝে একটা ভাব সৃষ্টি হয়। মনে হচ্ছে সময়টা যেন থমকে গেছে এখানে। দুজন তাকিয়েছে দুজনের চোখের মাঝে। কারো মুখে কোনো শব্দ নেই, শুকনো ঠোঁট দুটো মিমে। হঠাৎ করে মিম রাফসানকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে নেয়। কি করছে এসব? লজ্জা করে না তোমার? রাফসান চুপচাপ মাথা নিচু করে আছে। মিম তাকিয়েছে ব্যান্ডেজের দিকে। সাদা কাপড়ের ব্যান্ডেজে রক্তে লাল হয়ে আছে।
সত্যি করে বলো, তোমার এই অবস্থা কে করেছে? ততক্ষণে রাফসান ছাদের এক কোণে চলে গেছে। নিচে হইচই পড়েছে একটা অ্যাম্বুলেন্সের ঘিরে। মিম, ওই অ্যাম্বুলেন্সটা দেখছো? ওটার ভেতর থেকে একটা প্রেমিক বেরিয়ে আসবে লাশ হিসাবে। পাশের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে সুসাইড করেছে। মানে কেন সুসাইড কেন? শোনো না সম্পূর্ণটা। বলো। ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো, সে নাকি ধোঁকা দিয়েছে তাকে, সেজন্যই সুসাইড করা। সামান্য এইটুকুর জন্য সুসাইড? তোমার কাছে সামান্য হতে পারে, তার কাছে এইটুকুই সম্পূর্ণ পৃথিবী। সে এটুকু নিয়েই বেঁচে ছিল। একটা মজার বিষয় কি শুনবে? আমার মাথা ঘুরছে, বলো শুনি। তুমি আমাকে রিজেক্ট করার পরে মনে হয়েছিল এই ছাদ থেকে ছাপ দিয়ে নিজের জীবন শেষ করে দেই, কিন্তু তারপরেই ভাবলাম আমি যদি মরে যাই তাহলে তোমাকে পাগলের মতো ভালোবাসবে কে বলো? তোরে আমি খুন করবো যদি দ্বিতীয়বার মৃত্যুর কথা বলিস। তাহলে ভালোবাসিস? ইস, শক্ত তো। তোর মতো কত ছেলে আমার পিছে ঘুরে। আমার মতো অনেক ছেলে হয়তো ঘুরে তোমার পিছে, কিন্তু আমি একজনই। বুঝেছি। নিতে যাবে? না, পড়ে যাব। আচ্ছা আমি যাই। আমার উত্তরটা? ওয়েট করো, পেয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। দেখো, তুমি ছুঁয়ে দিলে হবে। আমার বয়ে গেছে তোমাকে ছুঁয়ে দিতে। বলে একটা বেঞ্চি কেটে মিম নিচে চলে গেল। রাফসান বসে আছে ছাদের এক কোণে, মুচকি হাসেও। কেন যেন মন বলছে আজ ভালো আছি ভেবেই মুচকি হাসছে। রাত প্রায় 10টা বাজে। পুলিশ কমিশনারের হাতে ড্রিঙ্কসের গ্লাস, অন্য হাতে চিকেন। সামনে বসে আছে হৃদয় আর হৃদয়ের আব্বু। আঙ্কেল, রাফসান নামের এক ছেলে ভার্সিটিতে প্রবলেম করছে। তুমি কি করেছো? আমার ছেলে কি করেছে সেটা বিষয় নয়, বিষয় রাফসান নামের ছেলেটা। ভার্সিটিতে শুধু হৃদয়ের কন্ট্রোল, থাকবে বাইরে কেউ? কিন্তু আরে তোর টাকা তুই পেয়ে যাবি। এখন যে বাংলা খাচ্ছি সেটাও আমার টাকায়। টাকা ছাড়া কখনো কাজ করেছিস? আমার শুধু ছেলের ক্ষমতা থাকবে, আর কারণ না। স্যার কি যে বলেন না। ওকে, ওর কেস আমি দেখব, কিন্তু কিন্তু মানে কি? আমার পকেটটা যদি ওরে 2 খোকা দিয়ে বিদায় কর। বলে হৃদয়ের আব্বু ড্রিঙ্কসের গ্লাসটা খালি করে বলে। শালা ক্ষমতাশীল ঘুষখোর। সকালবেলা গভীর ঘুমে মগ্ন রাফসান। এমন সময় ওর ফ্ল্যাটের কলিং বেল বাজতে শুরু করে। আরামে ঘুম ভেঙেও ভাঙে না। প্রায় 15 মিনিট শুধু কলিং বেল বাজতে থাকে। একটু বিরক্তিকর হয়ে রাফসান বিছানা ছেড়ে উঠতে হয়। মনে মনে যা খুশি বলতেছে, এখন কে আসবে? ভয়াবহ থাকতেও তো কেউ আসেনি ওদের ফ্ল্যাটে। দরজা খুলতে রাফসানের মুখ হা হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মিমকে দেখে। মিম বাহিরে দাঁড়ালো না, রাফসানকে ঠেলে ভিতরে ঢুকে গেল। এই তুমি আমার বাসায় আসছো কেন? মন চাইছে তাই? আর হ্যাঁ, বাসাটা তোমারও না, তোমার ভাইয়ের বাসা। মানে কি? ভাইয়ার বাসা মানে আমার বাসা, একই কথা। তুমি আসলে কেন? আমি ভাবির বাসায় আসছি, তাতে তোমার কি? জি না, আমার অনেক কিছু। ভাবি বাসায় নেই, একা একটা অবলা ছেলের রুমে আসতে লজ্জা করে না তোমার? জি, আমি জানি ভাবি বাসায় নেই, অস্ট্রেলিয়ায় গেছে। ভাবি ফোন দিয়েছিল রাতে, সব বলেছে। আরো বলেছে বাসায় নাকি একটা অবলা শিশু আছে, তাকে সকালে নাস্তা না বানিয়ে দিলে সে না খেয়েই থাকে। আমি আপনার বানানো নাস্তা কেন খাবো শুনি? আপনি কি আমার বউ নাকি? শখ কত বউ বানানো? শখ না। হয়েছে আপনার, এখন যান, ফ্রেশ হয়ে নিজের রুম গুছিয়ে রাখুন, আমি নাস্তা তৈরি করছি। শুধু কি ভাবির কথা রাখতে এসেছো নাকি ভালোবাসো আমাকে? জি না, আমি আপনাকে ভালোবাসতে যাব কেন, ভাবির কথা রাখতেই এসেছি। ও, মন খারাপ করে রাফসান নিজের রুমে চলে যায়। মিম রান্না করে। রাফসান ঢুকে চুপি চুপি হাসছে, মনে মনে বলছে পাগল একটা। রাফসান ফ্রেশ হয়ে নিজের মোবাইলটা নিয়ে বসতে দরজার কলিং বেল আবার বেজে উঠল। কিছু না ভেবে দরজা খুলতেই বাইরে থেকে একটা পুলিশ রাফসানের গেঞ্জিটা ধরে বলে, চল তোর শ্বশুর বাড়ি। চমকে গেছে রাফসান। হঠাৎ করে পুলিশ কেন? বুঝতে পারে এটা হয়তো কোনো চক্র, যার ফলে এমন ঘটনা ঘটেছে। না হলে এখানে পুলিশ রাফসানের আশেপাশেও আসতে চাইবে না। তাদের সাথে দরজা থেকে চুপ করে বেরিয়ে গেল, মিম যাতে কিছু টের না পায়। মিম তো রান্না করে, তাই এসবের কিছু জানতে পারেনি ও। রাফসান ওর হাতের ফোনটা পকেটে রাখতেই ফোনে রিং দিয়ে রাখে।
যখন স্মৃতি ফোন রিসিভ করে তখন এই চালাকির সাথে পুলিশের সাথে কথা বলা শুরু করে রাফসান। স্যার, আমাকে গ্রেপ্তার কেন করেছেন, তাও আবার তেজগাঁও থানার অফিসার হয়ে? তোর জানার বিষয় নাই, চুপচাপ গাড়িতে ওঠ। স্যার, আমার অপরাধটা কি সেটা বললে তো হয়। তোর অপরাধ তাই না, শুনবি? ইয়াবি, হিরোইন, গাঞ্জা এসবে ব্যবসা তোর হয়েছে। স্যার, আমাকে গ্রেপ্তার করার জন্য কত টাকা পেয়েছেন সেটা বলেন। মানে মানে কি তোর কথার? কে পাঠিয়েছে আপনাকে আমাকে গ্রেপ্তার করতে? আমি তার থেকে 5 গুণ বেশি টাকা দেব শুধু তার নাম বললে। তার গ্যারেন্টি কি যে তুই টাকা দিবি আমাকে? আমার ধান্দায় সব সময় জবানের মূল্য থাকে, কাউকে জবান দিলে সেটা রাখি। এমপি সাহেব দিয়েছে 5 লক্ষ টাকা তার ছেলের সাথে বরাবরই করার জন্য। তো চাকরি খেয়ে দিতে পারি জানিস। ঠাস করে একটা চড় মারে পুলিশ রাফসানের গালে। পুরো 5টি আঙ্গুল রাফসানের গালে বসে যায়। বেশ জোরে থাপ্পড়টা মেরে আবার বলে, তোর ক্ষমতা কি রে যে আমার চাকরি খাবি? রাফসান হাসলো। কাজ হয়ে গেছে। এতক্ষণে যা কিছু বলেছে সব রেকর্ড হয়ে গেছে এবং স্মিত শুনেছে। গাড়ি চলছে থানার উদ্দেশ্যে। মাঝপথে 4টি বিএমডব্লিউ কার এসে পুলিশের গাড়িটা ঘিরে ধরে। অফিসার তো পুরো স্তব্ধ। কি হলো? গাড়ি থেকে সব অ্যাড্রেসের ক্যাডার বেরিয়ে আসে। দেশের উচ্চতম নেতাকর্মীর সাথে রাফসানের গ্যাং, ম্যাজিস্ট্রেট, উকিল তারাও হাজির। অফিসার তো অবাক। কাকে অ্যারেস্ট করেছে বুঝতেই পারছে না। একজন সাধারণ পাবলিকের জন্য এত কিছু? না, এ কোনো সাধারণ পাবলিকের মাঝে কেউ না, অন্য কেউ। সসম্মানে রাফসান সেখান থেকে চলে আসে। পুলিশ অফিসারের চাকরি যায় ঘুষ এবং বিনা অপরাধে কাউকে অপরাধ করার চেষ্টায়। এমপি সাহেবের কিছু হয়নি, কারণ তারা একটি পার্টি অফিসারের মেম্বার। তবে রাফসানের পরিচয় গোপনই রয়েছে। বাসায় আসতে একটু দেরি হয়, মাথায় ব্যান্ডেজটা রয়ে গেছে। সেদিকে মিম প্রথম খেয়াল করেনি। এখন বাসায় আসতেই রাফসান চমকিয়ে যায়। পুরো বাসাটা অন্যরকম ভাবে সাজিয়ে রেখেছে মিম, বিশেষ করে রাফসানের রুমটা। এই যে সাহেব, কোথায় হাওয়া হয়ে গিয়েছিলেন হঠাৎ করে? রাফসান নিজের রুম থেকে বাইরে হওয়ার সময় কথাটা বলে উঠল মিম। চমকে উঠে একটু সরে যায় রাফসান। হঠাৎ করে কেউ পিছন থেকে এভাবে কথা বলবে যে কেউ ভয় পাবে। ওর ভয় পাওয়া দেখে মিম হাসছে গাল ভরে। নয়ন জুড়ে দেখছে রাফসান। হঠাৎ করে হাসি থামিয়ে দেয় মিম। রাফসান দিকে এগিয়ে এসে মাথার ব্যান্ডেজে দেখে রাগি চোখে তাকিয়ে আছে ওর দিকে। কেমন করে লেগেছে? এমনি কিছু হয়নি, হৃদয়ের একটা বন্ধু পিছন থেকে হামলা করেছিল। বলেছিলাম ওরা খারাপ মানুষ। আমি কথাকার ভালো মানুষ শুনি। তুমি খারাপ মানুষ? তোমার জন্য হতে পারি। দরকার নেই আমার খারাপ মানুষের। বলে মিম চলে যাচ্ছিল। রাফসান কি আর যেতে দেয় ওকে? হাত ধরে খাটের উপর বসে রাফসান ফ্লোরে বসে তাকিয়ে আছে মিমের দিকে। ওই কি করছো? বাসায় যেতে হবে। না, আজ বাসায় যাওয়ার দরকার নেই, এখানেই বসে থাকো, আমি তোমাকে দেখতে থাকি। আরে বুদ্ধু, এখানে বসে থাকবো? কখন আম্মু রাগ করবে। ভার্সিটিতে তো যাব। আরে আন্টি রাগ করবে না, আন্টিকে আমি বলবো। কি বলবে শুনি? তোমার হাত চেয়ে নেব। যত সব ঢং, দেখলে পাচ্ছি না। টেবিলে নাস্তা করে রেখেছি, খেয়ে নিও। আমি গেলাম, বাই। এখান থেকে বাসায় গিয়ে ভার্সিটি যাওয়ার প্রস্তুতি নিতে হবে তো। বলে মিম রাফসানের বাসা থেকে চলে যাচ্ছিল। রাফসান পিছন থেকে ডাক দিয়ে বলল, ভালোবাসি মিম তোমাকে। মিম রাফসানের কথায় ভ্রুক্ষেপ দিল না। মিম বাসায় চলে গেল। রাফসান নাস্তা করে গাড়ি নিয়ে মিমের বাসার সামনে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর মিম বাহির হলো। গাড়িটা মিমের সামনে থামিয়ে মিমকে ভিতরে আসতে বলল রাফসান। হাসছে মিম, কিন্তু ভিতরে যাচ্ছে না। অবশেষে রাফসান নিজে গাড়ি থেকে নেমে মিমকে গাড়িতে তুলে ভার্সিটি পৌঁছায়। অনেকটা সময় কেটে গেল। মিম ক্লাসে, রাফসান ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। স্মিথ তখন এসে সবার সামনে রাফসানের হাতে একটা পিস্তল দিয়ে বলে, রাফসান সাবধান। রাফসান চুপচাপ পিস্তলটা কোমরে গুজে একটা মুচকি হাসি দিয়ে স্মিথকে বলল, স্মিথ, তোকে রাতে ফোন দেব, তখন বলিস। ওকে। বলে স্মিথ চলে গেল ওখান থেকে। শিমুল অবাক হয়ে বলল, রাফসান, আসলে তুই কে? আমি ভিলেন। যা শালা, মজা করিস না। আসলে তুই কে? আব্বে মজা না, হৃদয় হয়তো কিছু করবে তাই এটা নিয়েছি। ও সেটা বল। তবে স্মিথ তোর থেকে দূরে থাকে কেন?
রাফসান একটু চুপ হয়ে গেল। এখন কি বলবি ওদের? স্মিথের কাছে তো সবসময় একটা জিনিস নিয়ে ঘুরে, প্রোটেক্ট করেছে আমাদের দূর থেকে। তবু একটু ভেবে রাফসান বলল, আরে স্মিথের সাথে তেমন সম্পর্ক নেই আমার, তাই আর কি। ও আচ্ছা। গিটারটা দে। আড্ডায় মেতে উঠেছে ওরা। নিস্তব্ধ রাত, যখন পুরো শহর ঘুমিয়েছে, তখন রাফসান ছাদে এক কোণে দাঁড়িয়ে ভাবছে আজ মিমকে প্রপোজ করবে। এতদিন সিরিয়াস ছিল না, আজ সিরিয়াসলি প্রপোজ করবে। মিমকে একটা মেসেজ করে ছাদে আসতে বলল রাফসান। একটু পরেই মিম ছাদে এসে গেছে। রাফসান একটু আড়ালে চলে গেল, মিমকে দেখেছে। আর মিম মাথার উপরে চাঁদের দিকে তাকিয়ে আছে। অপরূপ সৌন্দর্য মায়ায় আটকে আছে সময়টা। এক চাঁদ অন্য চাঁদকে দেখছে। দুজনের মাঝে ভাব জমিয়েছিল। এমন সময় মিমের ফোনে মেসেজ আসলো। চাঁদ হয়ে চাঁদকে দেখো না, সেই চাঁদও লজ্জা পাবে, আর আমি তো মরেই যাব। রাফসানের মেসেজটা দেখে মিমের নিজের আবদ্ধ চুলগুলো কানের ফাঁকে গুজে দিল। তখনই রাফসান বেরিয়ে আসলো আড়াল থেকে। অন্ধকার ছাদে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। তার মাঝে একটা মায়াবতী তাদের ছাদের উপরে রেলিংটা ধরে দাঁড়িয়ে আছে। রাফসান মিমের সামনে গিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাদের ছাদে এসো। মিম রাফসানের হাত ধরবে কেমন যেন ভাবছিল। তখনই আবারও রাফসান বলল, একবার হাতটা ধরেই দেখো না, জীবন চলে গেল তোমার হাত ছাড়বো না। কেন যেন মিম একটু ভরসা পেল। রাফসানের হাতটা শক্ত করে ধরে ওদের ছাদে চলে এলো। এখনো রাফসান মিমের হাত ধরা। পুরো ছাদে একটা আলাদা সাজে সেজে আছে। আজ বিভিন্ন রঙের বাতি দিয়ে লেখা হয়েছে ভালোবাসি। অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল পুরো ছাদটা। মিম অবাক চোখে তাকিয়েছে পুরো ছাদে, আর রাফসান শুধু মিমের দিকে তাকিয়েছিল। নিজের হাঁটুর ভর করে মিমের হাতটা ধরে বলতে লাগলো রাফসান, আমি কোনো কবি নই যে তোমার রূপের বর্ণনা করে কবিতা লিখব। তোমার চাহনিকে ঘিরে আবেগ মাখা সমুদ্রের ন্যায় ভালোবাসার স্বপ্ন বুনবো। আমি স্বপ্নকে ধরতে পারি না, স্বপ্ন আমাকে ধরা দেয়। তোমাকে কেন যেন স্বপ্নের মতো মনে হয় এখন। আমি কি কিছু পূর্ণ করেছি যে উপরওয়ালা আমাকে তোমাকে মিলিয়ে দিয়েছে? কষ্টের মাঝে তুমি এসেছিলে, নিজের অজান্তেই আমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে একটা নতুন জীবনে এনে দাঁড় করিয়েছ, যেখানে শুধু তোমার নামই লেখা, অন্য কারো না। তুমি চাইলে মরতে পারি, তুমি চাইলে সামনের সব বাধা পেরিয়ে তোমাকে নিয়ে নিতে পারি। শুধু একবার হ্যাঁ বলো, না হলে বলো ভালোবাসি। আমি সব সময় বলি ভালোবাসি, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমার চাহনিকে, মায়াময়ী রূপের হাসিটাকে ভালোবাসা, ভালোবাসি তোমাকে। মিম শুনছিল রাফসানের কথা, কি বলবে বুঝছিল না। হ্যাঁ কিংবা না, কিছুই বলার মতন অবস্থা নেই মিমে। ভালোবাসি। মিমে নরম কণ্ঠে ভালোবাসি কথাটা শুনতেই রাফসানের শরীর ঠান্ডা শিহরণ বয়ে গেল। বুঝতে পারলো না কি হয়েছে। কি কি বললে? আবার বলো। শুনতে পাওনি? না শুনতে পেলে থাক, আর বলার দরকার নেই। প্লিজ আরেকবার বলো, কি বললে? ভালোবাসি বুদ্ধু, ভালোবাসি। পাগলটাকে ভালোবাসি। আগে বললে না কেন? আমি এমন একটা প্রপোজের অপেক্ষায় ছিলাম, তাই। আমি যদি এমন ভাবে প্রপোজ না করতাম তাহলে সময় করে আমিও প্রপোজ করতাম। কচু করতা। তুমি করে ফেলেছো, না হলে দেখতে। কি দেখবো শুনি? তোমার মাথা। বলে মিম মুখ চেপে হাসছে। রাফসান দাঁড়িয়ে ওর নরম কোমরের ফাঁকে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। ওর হাসি মুখটা লজ্জায় লাল হয়ে আসছিল। চাঁদের আলোয় ঠোঁট জোড়া জলজল করছিল। শুকনো ঠোঁট কারো স্পর্শে যাচ্ছিল। মিম বুঝছিল না কি করবে। নিজের নিঃশ্বাসটাও বাধা অতিক্রম করে ঘোরানো হয়ে আসছিল। বুকের বাপাশে লুকিয়ে থাকা হার্টের স্পন্দন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চোখ বুঝে যায় মিম কারো ঠোঁটের স্পর্শে, অধীর অপেক্ষায়। বাহ, ছাদের মাঝে ভালোই রোমান্স করা হচ্ছে। পুরো ছাদের মাঝে মিম আর রাফসান বাদে তৃতীয় পার্সনের কথা শুনে চমকে ওঠে মিম। ভালো করে তাকিয়ে দেখে হৃদয় রাফসানের ছাদে দরজার এপারে এসে দাঁড়িয়ে আছে। ভয় পাচ্ছে মিম, জেনে বাঘ দেখে ফেলেছে ও, তেমনই ভয় পাচ্ছে। তোকে বলেছি না মিমের কাছ থেকে দূরে থাকবি, তারপরও তুই ওর সাথে। মিম আমাকে ভালোবাসে, তাতে তোর কি? আমি ওকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি সে শুধু আমার হয়। শোন, এটা তোর বাবার হারাতে চামচা না যে সব তোর। মিম কাকে ভালোবাসবে সেটা শুধু মিম ডিসাইড করবে। ও ডিভাইস করার অধিকারও আমার। আরে পাগল নাকি তুই? দাঁড়া, তোকে আজ আমি খুন করেই
ফেলবো। বলে মিমের পাশে পড়ে থাকা একটা রড নিয়ে ওর দিকে যাচ্ছে। রাফসান আটকাচ্ছে মিমকে। আরে আরে কি করছো? ছাড়ো আমাকে, ওকে শেষ করেই ফেলবো। হৃদয় মিম আর রাফসানের এমন অবস্থা দেখে হিংস্র হচ্ছিল, শরীরে সমস্ত রাগ এসে জমা করে। সরি মিম, ভাবছিলাম তোকে নিয়ে আমার বাকি জীবনটা কেটে যাবে। এখন আর তা হবার নয়। তোকে জোর করে বিয়ে করলেও তোর মনটা রাফসানের কাছে থাকবে। ওর সাথেই এবার তুই ও উপরে চলে যা। এখানে এসেছিলাম রাফসানকে উপরে পাঠাতে, সাথে সে তোকেও উপরে পাঠাতে হবে বুঝতে পারিনি। বলে হৃদয় কোমরে গুজে থাকা 9mm পিস্তল বের করে রাফসানের মিমের দিকে তাক করে। আব্বে পাগল। বলে মিমকে নিয়ে সরে যেতে ফায়ারিং করে দেয়। মিস ফায়ারিং। পৈশাচিক হাসি হাসি হৃদয় আর বলছে, কিরে তোর পাওয়ার গেল কই? যার হাতে মেশিন থাকে সে পাওয়ারফুল হয়। বলে আবারও হাসছে হৃদয়। হঠাৎই হৃদয় হাত থেকে পিস্তলটা ছাদে পড়ে যায়। হাতে চাপ ধরে বসে পড়ে হৃদয়। হাত দিকে চেয়ে দেখে হাত ফুটো হয়ে বের হয়ে গেছে বুলেট। ফিনকি দিয়ে রক্ত ঝরছে হাত থেকে। রাফসান আর মিমের কপালে চুমু খেয়ে ভয়মুক্ত করে দাঁড় করায়। রাফসান হৃদয়ের সামনে এসে দাঁড়ায়। কিরে, যার হাতে মেশিন থাকে সেই পাওয়ারফুল হয় তাই না? বড় ভুল করে ফেলেছিস আজ। কিভাবে সম্ভব? পাশের ছাদে তাকা, তাহলেই বুঝতে পারবি। হৃদয় রাফসানের কথা শুনে পাশের সাথে তাকায়। স্মিত দাঁড়িয়ে আছে, হাতে একটা শটগান তাক করে আছে হৃদয়ের দিকে। থ্যাঙ্কস স্মিথ। ইটস ওকে দোস্ত, এটা আমার কর্তব্য। হৃদয় তখন রাফসানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। কাপা কাপা কণ্ঠে কোনোভাবে জিজ্ঞেস করে, কে তুই? ভিলেন। ভিলেন বলতে না বলতে হৃদয় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্মিত এবার একটা বুলেট হৃদয়ের মস্তিষ্কে ফুটো করে বের হয়ে যায়। স্মিতের দিকে তাকিয়ে, মিশন কি শেষ? তোর সেফটি ডান। এখানে হৃদয় ছাড়া আর কেউ তোর উপর হামলা করার সাহস পাবে না। ওকে, তুই এখন অস্ট্রেলিয়া ফিরে যেতে পারিস। ওকে, কাল সকালের ফ্লাইটে চলে যাব। এয়ারপোর্টে আসিস কিন্তু। ওকে। মিমের কাছে গিয়ে মিমকে রাফসান নিজের বুকের মাঝে আগলে রাখে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মিম। মিমের চোখের সামনে একটা মানুষকে খুন হতে দেখেছে। ভয়ে ধুক ধুক করছে ওর বুক। স্মিত হৃদয়ে লাশটা নিয়ে ওর বাবার বাসায় সামনে ফেলে আসে। মিম রাফসানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কেমন যেন লাগছে ওর বুকের মাঝে। কে তুমি রাফসান? তুমি কে? তোমার পরিচয় কি? আমি কে বলবো পরে। তোমার জীবনের সাথে নিজেকে জড়িয়েছি, জানতে হবে তুমি কে। যদি ভয় পাও দূরে সরে যাও। কথা দিচ্ছি দূরে যাব না। তোমার অতীত না জেনেই ভালোবেসেছি, না হয় সেটাকে শুধরিয়ে নিব। আমি নিজেকে শুধরে নিয়েছি, না হলে হৃদয়ের এত সাহস হতো না এখানে এসে মৃত্যুবরণ করার। প্লিজ বলবা তুমি কে? আমি ভিলেন, ছোটখাটো ভিলেন না। অস্ট্রেলিয়ান মাফিয়ার সম্পূর্ণ আমার আন্ডারে ছিল। পুরো ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাংয়ের মাঝে আতঙ্কি একটা নামই ছিল ব্ল্যাক ড্রাগন। 2015 অস্ট্রেলিয়ার আবাসিক এলাকায় থাকতাম তখন। বাংলাদেশের প্রবাসী প্রায় সবাইকে ওইসব এলাকায় দেখা যেত। সেখানে রাফসানও গিয়েছিল লেখাপড়ার করার জন্য। সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে চান্স মিলে যায় অনার্সে। ভালোই কাটছিল ওর দিনগুলো। নতুন সব বন্ধু ওদের সাথে আলাদা মজা করে। হঠাৎ একদিন ওর জীবনে কাল হয়ে আসে ব্ল্যাক ড্রাগনের গ্যাং এবং আদিল। সময় বিকাল 4:48। সমুদ্রের তীরে আড্ডা দিচ্ছিল রাফসান, স্মিথ, ব্রাভো, রবিনের সাথে। রবিনের বোন ঈশাও ছিল। ফ্রেন্ডের মতোই দেখতো ওদের, তাই মাঝে মাঝে ওদের আড্ডায় ঈশাও চলে আসতো। হঠাৎ করে কাল হয়ে হাজির হলো আদিল। অস্ট্রেলিয়ার ভাষায় আদিল বলল তিশাকে, হে সেক্সি, চলো না ডেটিং এ যাই, তুমি আর আমি সারা রাত মজা মস্তি। বিশ্রী ভাষায় ইঙ্গিত দিয়ে কথাগুলো বলল তিশাকে। রবিনের তো রক্ত গরম হয়ে গেল। নিজের বোনের সম্পর্কে এমন কথা কেউ সহ্য করতে পারবে না। আর রবিন তো বাংলাদেশি ভাই, বোনের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। সাথে সাথে আদিলের জ্যাকেটটা ধরে ঢাকিয়ে ফেলে। সারা তুই আমার বোনকে কি বলিস? রবিন সরাসরি বাংলা ভাষায় বলে কথাটা, যেটা আদিল বুঝতে পারে না। তবে অপমানিত হয় রবিনের কাণ্ড দেখে। ঝামেলা বেঁধে যায়। সাথে সাথে হাতাহাতি শুরু হয়ে ওদের মাঝে। রাফসান ওরাও শুরু করে ওর গ্যাংয়ের লোকদের সাথে। এক পর্যায়ে আদিল রবিনের মিড পয়েন্টে একটা বুলেট ঢুকিয়ে শেষ করে দেয় রবিনকে। নিথর দেহটা পড়ে যায় বালুর উপরে। সময়টা তখনই থমকে যায় ওদের। রাফসান হাঁ করে চেয়ে আছে রবিনের দিকে।
চোখের সামনে রবিনের মৃতদেহ দেখে যেন অবিশ্বাস্য ব্যাপার। ভাই আমার না মৃত্যুকে প্রচুর ভয় হয়। কথাটা রবিন প্রায় সময়ই বলতো ওদের। এই রবিনের মৃতদেহ পড়ে আছে সামনে, নিজের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে দুফুটো অশ্রু বেরিয়ে আসে। ঈশা জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। রাফসান আর কিছু ভাবতে পারলো না। প্রকৃতিও রাফসানকে সায় দেয়। খালি হাতে যুদ্ধ করা যায় না, পায়ে কিছু একটা বাজে। বালির মাঝে সাগরে ঢেউ ভেসে আসা একটা লোহার টুকরো, হয়তো কোনো গাড়ির অংশ হবে। বালির মাঝে থেকে সেটা হাতে নিয়ে এত স্পিডে আদিলের উপর চালায়, যার কারণে ওর দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে ছিটকে পড়ে। থরথর করে কাঁপছে ওর দেহটা। মুন্ডুটা আলাদা বালির মাঝে পড়ে আছে। গড় গড় শব্দ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আদিল। আদিলের হাতে থাকা পিস্তলটা নিয়ে 5টা বুলেট ওর সঙ্গীদের ঘুম পাড়িয়ে দেয় রাফসান। সমস্ত বীজ যেন স্তব্ধ রাফসান এমন কাজ দেখে। অবাক করা কাজ, যা কখনো কেউ সাহস করেনি। ব্ল্যাক ড্রাগন নামটার ভয়টা পুরো অস্ট্রেলিয়ার মানুষ থরথর করে কাঁপে। কিন্তু রাফসান যে ওদের বিরুদ্ধে গিয়েছে, ভয় পাচ্ছে সবাই রাফসানের জীবনে। আজ পর্যন্ত কেউ ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। সরাসরি মৃত্যু হয়েছে। রবিনের লাশটা একটা লাশবাহী অ্যাম্বুলেন্সে এসে নিয়ে চলে যায় হাসপাতালে এবং পোস্টমর্টমের পরে বাংলাদেশে নিয়ে আসে ওর পরিবার। রাফসান একেবারে ভেঙে পড়ে ওর মৃত্যুতে। মনে হচ্ছিল নিজের একাংশ চলে গেছে ওকে ছেড়ে। বাকি বন্ধুদের প্রচেষ্টায় কোনোভাবে একটু সুস্থ হলে ভার্সিটি যাওয়া শুরু করে। অন্যদিকে ব্ল্যাক ড্রাগনের বিপক্ষে গ্যাংগুলো রাফসানের ঠিকানা খুঁজেছে। পুরো অস্ট্রেলিয়া জেনে গেছে রাফসানের কথা, কিন্তু কে এই মানুষ সেটা কেউ দেখতে পারেনি। তারা শুধু জানে কেউ একজন ব্ল্যাক ড্রাগনের একটা খুঁটিকে শেষ করেছে। সবাই যখন আন্ডারওয়ার্ল্ডে রাফসানকে খুঁজছিল, তখন রাফসান জনসমাগমের মাঝে নিজেকে নিয়োজিত রাখছে। কেউ ভাবতেই পারবে না কেউ একজন ডনকে খুন করে রাফসান ঘুমোচ্ছে। আদিল ডন ছিল না, ব্ল্যাক ড্রাগনের প্রথম স্তম্ভে একটা সদ্য সদস্য ছিল। সম্পূর্ণ গ্যাং দেখাশোনা করে রাখতো। ভার্সিটি ক্লাস শেষ করে যখন বাসায় ফিরছিল নিজের গাড়ি করে, তখনই ওয়াইনস্টাইন গ্যাংয়ের সদস্য হামলা করে রাফসানের গাড়ির উপর। সেদিনের ঘটনা পরে রাফসানের কাছে সুরক্ষার্থে 2টো পিস্তল রাখতো সবসময়। রাফসানের গাড়ির চারপাশে দাঁড়িয়ে বুলেট দিয়ে ঝাঁঝরা করে ফেলে রাফসানের গাড়িটা। একটা সিটের আড়ালে লুকিয়ে ছিল রাফসান। ওয়েস্টার্ন গ্যাংয়ের যখন গুলাগুলি শেষ হয়, তখন বের হয় রাফসান। 2টো হাতে 2টি 9mm নিয়ে 12টা ফায়ার করে। 7 জন রাস্তার মাঝে শুয়ে আছে। ওদের লিডার সামনের গাড়িতে পালাতে ব্যস্ত। গাড়িতে টান নেওয়ার সময় অপর পাশ থেকে দ্রুতগামী আরেকটা গাড়ি সংঘর্ষ করে ওর মৃত্যু হয়। সবকিছু দেখছিল ব্ল্যাক ড্রাগনের লিডার। দূর সমুদ্র মাছ থেকে দূরবীন দিয়ে দিনে 24 ঘন্টা নজরবন্দি থাকে রাফসান। ব্ল্যাক ড্রাগনের আলাদা একটা নিয়ম ছিল, যা রাফসানের মাঝে দেখতে পায়। নিয়ান্থি ব্ল্যাক ড্রাগনের ক্রিয়েটিভ এন্ড লিডারও বটে। সে রাফসানের মাঝে অদম্য সাহেবের একটি অগ্নিগৃহ দেখতে পায়। ওর সামনে যেই আসবে সে ধ্বংস হয়ে যাবে। রাফসানের কাছে অগ্নিয়ান্থির কিছু কাজ করানোর আছে। ও ভাবছে আদিলের জায়গাটা রাফসানকে দিতে, স্থানটাকে রাফসানকে মানাবে। অ্যান্থনি রাফসানের সুরক্ষার জন্য কিছু সদস্য রাফসানের গার্ডের জন্য পাঠিয়ে দেয়। রাফসানকে যে কোনো মূল্যে দরকার এই গ্যাংয়ে। অ্যান্থনি নিজেকে রাফসানের মাঝে দেখে। ওর কাছে মনে হয় না, ভয় হয়। একজন সাধারণ মানুষও কখনো একটা পারমাণবিক বোমায় পরিণত হতে পারে, সেটা আগেই তাকে হাত করতে হবে। অ্যান্থনির পাঠানো গাড়িগুলো রাফসানের দূর থেকে ফলো করেছে। রাফসান বাসায় পৌঁছে দেখে বাসার সামনে আশিক দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে। রাফসান বুঝতে পারে না ওর এমন আচরণের কারণ কি। গাড়ি তো রাস্তায় নষ্ট হয়েছে। একটা ট্যাক্সি করে বাসায় ফিরছিল রাফসান। রাফসানকে দেখেও ওকে নিয়ে রুমের মধ্যে চলে গেল আশিক। কিরে আশিক, তুই এমন ভাবে এখানে, ব্যাপার কি? বলিস না, পুরো অস্ট্রেলিয়ান মাফিয়া তোর খোঁজে। তোর ছবি নিয়ে ঘুরছে সবাই। অনেকটা অবাক হয়ে রাফসান বলল, মানে আমাকে কেন? আমি কি করলাম? আর তুই বা জানলি কিভাবে? আস্তে আস্তে প্রশ্ন কর, এতগুলো প্রশ্নের উত্তর একসাথে কিভাবে দিব? ওকে, তাহলে বল, কেন আমাকে খুঁজতেছে তারা? আমি বা কি করলাম? আদিলের মার্ডার। আদিলের পাওয়ার সম্পর্কে তোর ধারণা নেই? 18টা গ্যাংয়ের গোপন ক্রিয়েটিভ ছিল আদিল। সময় খুঁজছিল অ্যান্থনিকে খুন করে পুরো ইন্টারন্যাশনাল মাফিয়া রাজ করার, কিন্তু তুই তো আদিলকেই খুন করে দিলি। তাই ওরা তোর খুঁজছে পাগলের মতো। তাহলে ব্ল্যাক ড্রাগন? সেটা জানি না, তবে আজ পর্যন্ত অ্যান্থনিকে কেউ দেখেনি। ব্ল্যাক ড্রাগন অ্যান্থনির কথা মতোই চলে। তবে এটাই মাথায় আসছে না, অ্যান্থনি কেন তোর উপর এখনো অ্যাকশন নিল না, কেন? আরে ভাই, তুই কি চাস আমার অকাল মৃত্যু? ছি ছি, কি বলিস এসব কথা? তাহলে বদদোয়া করিস কেন? জানিস না অ্যান্থনি
হামলা করলে আমার শরীরের মাংসের এক টুকরাও পাবি না তোরা কবর দেওয়ার জন্য। সরি ভাই। এখন বল, তুই এসব জানলি কি করে? বিয়ের বাড়ি রাতে পার্টিতে গিয়ে একজনের পকেট থেকে একটা ফোন পড়ে গিয়েছিল, আর সেটাতেই তথ্যগুলো ছিল। আবে পাগল, শালা তুই আমারে মারবি? মোবাইল কি তোর সাথেই আছে? এই যে। ফোনটা রুমের মধ্যে রেখে আশিককে নিয়ে পিছনের দরজা থেকে বাইর হয়ে গাড়ি নিয়ে দূরে গিয়ে দাঁড়ালো রাফসান। হঠাৎ করে বুম করে একটা মিসাইল রাফসানের বাসাটা তছনছ করে দিল। বিশাল ধামাকা। আশিক হাঁ করে তাকিয়েছে রাফসানের বাসা দিকে। সমস্ত বাসাটা মাটির সাথে মিশে গেছে। দেখ, তোর বোকামির জন্য আমার আশ্রয়টাও গেল। সরি দোস্ত। ইটস ওকে, চল এখন হোটেলে উঠতে হবে। হোটেলে উঠলে প্রবলেম হতে পারে, চল বাবার গেস্ট হাউসে, সেখানে সব ব্যবস্থা করা আছে। কেউ জানতে পারবে না তো? দ্বিতীয়বার কি আর বোকামি হয় বল। ওকে চল। রাফসান আর আশিক যাচ্ছে আশিকের বাবার গেস্ট হাউসের দিকে। বস, রাফসানের একটা ছেলে বাসা থেকে বেঁচে ফিরেছে। কোথায় যায় ওরা? ফলো কর। জি বস। গুপ্তচর রাফসানের পিছু নেয়। রাফসান বুঝতেও পারে না ওর পিছু এসব কি হচ্ছে। এতটুকু বলে রাফসান নাড়া দিয়ে উঠল। এতক্ষণে মিম রাফসানের কোলে ঘুমিয়ে পড়েছে। ভাবছিল রাফসান মিমকে ডাক দিবে না, কিন্তু কিছু করার নেই। সম্পূর্ণ রাত ছাদে কাটানো যাবে না। মিমের চুলগুলো নাড়িয়ে দিয়েই জাগিয়ে তুলল মিমকে। মিম অবাক চোখে তাকিয়েছে রাফসানের দিকে। তারপর কি হলো? আর তুমি কি সত্যি এসবের কিছু জানো? যদি সত্যি হয়, তুমি কি আমাকে একা রেখে চলে যাবে? আগে বলো, এসব কি সত্যি নাকি? আমার জীবনে 4টি বছরের সবচেয়ে খারাপ দিনগুলো। এখন তুমি বলো, আমার কি করা উচিত? তোমার মন যেটা সায় দিবে সেটাই করবে। একটা কথা মনে রাখবে, তুমি যেটা চাও সেটাকে সবসময় প্রাধান্য না দিলেও চলবে, কিন্তু তোমার মন যেটাকে প্রাধান্য দিবে সেটা তুমি অবশ্যই করবে। সেই কাজটাতেই তোমার মন বসবে। আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই? আমি দ্বিতীয়বার আটকাবো না, তবে নীরবে ভালোবেসে যাব। কতটুকু ভালোবাসো আমায়? ভালোবাসার পরিমাণ করা যায় না। যে তোমাকে কতটুকু ভালোবাসি সেটা বলবো, তবে এইটুকু বলতে পারি, তোমার ভালোবাসার টানে বিশ্ব জয় করার চেষ্টা করতে পারি। যদি বলি বিশ্ব জয় করব, তাহলে ভুল। চেষ্টা করব, বিশ্ব জয়ের মাঝে মৃত্যুও হতে পারে, তাহলে তো আমার কথার মূল্য রইল না। যদি বলি চেষ্টা করব, তাহলে মৃত্যু হলেও তুমি বলতে পারবে ভালোবাসার জন্য জীবন দিয়েছি। মিম আর কোনো কথা বলল না। চুপটি করে রাফসানের বুকের মাঝে মাথা নিয়ে নিল। ভালোবাসো পাগলি? কতটা? যতটা ভালোবাসলে মৃত্যুকেও ভয় হয় না, ততটুকু। কি পাগল? ভালোবাসি। কচু ভালোবাসো? সত্যি খুব বেশি ভালোবাসি। ভালোবাসলে আদর করে দাও? কেন? সেটা না হয় বিয়ের পরেই। তুমি পচ্চা। আমি প্রেমিক। কচু প্রেমিক? তুমি গাধা সর্দার। তবুও প্রেমিক। সব প্রেমিকই কি এমন? না, বর্তমানে প্রেমিক 3 প্রকার। 1 নাম্বার দেহ প্রেমিক, প্রেম করে শুধু দেহ ভোগের জন্য। 2 নাম্বার, এরা শুধু ভালোবাসতে জানে, অপরপক্ষের অবহেলার পরেও। 3 নাম্বার, যারা প্রথম দুটোর মধ্যে একটিতেও নেই, দেহ এবং অবহেলার শিকার না হয়ে দুজনের সৎ নিয়ত থাকে, কাছে পেয়েও প্রেমিকার সাথে খারাপ কিছু না করে, বলে যা হওয়ার বিয়ের পর। সেই রকম প্রেমিক। অবশ্য 3 নাম্বার অপশন শতকরা 2% হয়, যেখানে ছেলে মেয়ে উভয়ের মত সমান হয় এবং তাদের প্রেমই হয়তো সফল হয়। একজন ভালোবাসার জোটে নিয়াত হতে হবে পবিত্র, যার মাঝে খুঁত থাকবে না, সেই ভালোবাসাই সফল হবে। অনেকে বলবে আমাদের ভালোবাসার মাঝে তো কোনো খুঁত ছিল না, তাহলে আমরা আলাদা হলাম কিভাবে? মাঝে মাঝে পরিস্থিতিও বুঝতে হয়। জি প্রেমিক মশাই, আপনার পেছনে কথাগুলো বলে শুনবো। আজ না, বাসায় যাও, অনেক রাত হয়েছে। মশাগুলো আমাদের প্রেম সহ্য করতে পারছে না। কখন বলবা বলো, আমার জানতে হবে তোমার সম্পর্কে। কাল রাতে। শুভরাত্রি। শুভরাত্রি। মিম রাফসানের কপালে আলতো করে ঠোঁট স্পর্শ দিয়ে চলে গেল বাসায়। রাফসান বাসায় এসে শুয়ে পড়ল। মনের মাঝে অজানা একটা হলেও হঠাৎ করে রাফসানের রুমের দরজা ভেঙে কিছু লোক ভিতরে প্রবেশ করে এসেই রাফসানের ঘিরে ফেলে। সবার হাতে চাইনিজ 5 স্টার
রিভলভার। কিছু মুহূর্ত সময়ও দিল না রাফসানকে। ওর বুকের মাঝে ফুটো করে বেরিয়ে যায় একটি বুলেট। চিৎকার দিয়ে ওঠে রাফসান। বুকের মাঝে দোকানি শব্দ ফেটে বেরিয়ে আসে। ছিল না কি ঘটতে চলেছে। এসি রুমের মাঝেও ঘামছিল রাফসান। আজ প্রথম কোনো খারাপ স্বপ্ন রাফসানকে ভয় দেখাতে পারছে। টেবিলের উপরে রাখা গ্লাসে পানিটুকু একসাথে খেয়ে বড় করে নিঃশ্বাস নিচ্ছে। তখনই ঘড়ি অ্যালার্ম বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7:30 বাজে। রাফসান বিছানা ছাড়লো। ওয়াশরুমে গিয়ে সাবান ছেড়ে দিয়ে ভিজছে। ভাবছে অবশ্য কিছু হবে, তবে কার হবে সেটা বুঝতে পারছে না। মিম ঘুমোচ্ছিল শান্তি মতন। আজ মনে হয় একটু বেশি নিশ্চিন্তে মিম, তাই ঘুমটাও তার আরামের হচ্ছে। আরামের ঘুম ভেঙে ওর ফোনের রিংটনে। বুঝে বুঝে চোখে ফোন নাম্বারটা না দেখে রিসিভ করে মিম। হ্যালো, কি রে মিম, তুই এখনো ঘুমাচ্ছিস? আজ ঘুমটা আমাকে পেয়েছি। ফোন রাখো আর ঘুমাবো। বিলাই, শোন আগে আমার কথা, তারপর ঘুমাস। আর আমার কথা শুনলে তোর ঘুম হারাম হয়ে যাবে। ও, কথা বলো তাড়াতাড়ি। হৃদয় ও তার বাবার লাশ পাওয়া গেছে। আর কিছু? একদম নরমাল ভাবে মিম, কারণ মিম যে আগে জেনে গেছে কে খুন করেছে। ইংশিতা রীতিমতো ভেবাচাকা খেয়েছে। মিম এসবে একটু রিঅ্যাকশন করলো না। আরে শোন, তুই আগে ফ্রেশ হয়ে নে, তারপর বাকিটা বলছি। ফোন রাখো তো, আমি ঘুমাবো। দাঁড়া, তোকে ঘুমানো দেখাচ্ছি আমি। আসছি তোদের বাসায়। বলেই ফোন রেখে দেয় ইংশিতা। হনহন করে মিমের বাসায় চলে আসে। এসেই মেজাজ যায় আরো গরম হয়ে। মিম বসে বসে চকলেট খাচ্ছে। ডাক্তার বারণ করছে ওকে চকলেট খেতে, তারপরও চকলেট খাবে ও। ওই, তুই চকলেট খাচ্ছিস কেন? আমার চকলেট খাওয়া বারণ ছিল। 2 মাস 3 মাস পুরনো হয়েছে, এখন অবশ্যই খেতে পারি। ডাক্তার, আরে রাখো তো ডাক্তার। আরে আমার দাঁত মজবুত আছে। কলগেট দিয়ে প্রতিদিন ঝকঝক করে 3 বার ব্রাশ করি। তোরে নিয়ে আর পারলাম না। তুই না পারলেও চলবে, আমার ভিলিয়ান তো আছে। ভিলেন? অবাক ঈশিতা, মিমের জীবনে ভিলেন আসলো কখন? আর কি বা হচ্ছে ওর, বুঝে উঠতে পারছে না ঈশিতা। রাফসান ভিলিয়ান। দেখ মিম, মজা করা বাদ দে, এখন আসল কথা বলি শোন। সিরিয়াসলি তোর কপাল ভালো রে। আমি জানি কি কথা, সেটা বল। হৃদয় আর তার বাবার খুন হয়েছে। চুপ, একদম চুপ। আবার তো বলিস, তোর কি কাণ্ডজ্ঞান কিছুই নেই? সিরিয়াসলি বলছি। ঈশিতা রেগে গিয়ে কথাগুলো মিমকে শোনালো। মিমও চুপচুপটি মেরে বসে রইল। আজ সকালে পুলিশ হৃদয় আর ওর বাবার লাশ হৃদয়ের বাসার সামনে ঝুলানো অবস্থায় পায়। একটা আশ্চর্যজনক বিষয় কি হলো জানিস? কি? হৃদয় যতগুলো রেপ করেছো সেগুলো প্রমাণ। তার বাবা যে টাকা দিয়ে ওইসব কেস বন্ধ করে ফেলেছে তারও ডকুমেন্ট। ওর বাবা হাজারো কোটি টাকা স্ক্যাম করা পর্দা ও ফাঁস করা হয়েছে, এগুলো করেছে। ব্ল্যাক ড্রাগন, অস্ট্রেলিয়ান মাফিয়া গ্যাং। ঈশিতা আর চুপ থাকতে পারল না। ঠাস করে নেমে গালে চড় মেরে দিল। ওই, তুই এসব জানিস, তারপরও এমন নীরব থাকিস কিভাবে? আমার তো ভাবতেই শরীরের মাঝে এক্সাইটেড চলে আসছে। যা বলে বোঝানো যাবে না। ওদের শাস্তি উপযুক্ত হয়েছে। শোনো, এটা নিয়ে এত মাতামাতি করার কিচ্ছু নেই। আমি ফেসবুকে লক ইন দিতেই দেখেছিলাম। এসব কথা বাদ দে। চা নাকি কফি নিবি? লিকার দিয়ে চা বানিয়ে নিয়ে আয়। বস, আমি আসছি। মিম চলে গেল রান্নাঘরে। এসে তার মিমের রুমের মধ্যে শুয়ে শুয়ে মিমের ফোন টিপছিল। একটা ফাইলে গিয়ে দেখতে পারে মিম রাফসানে মেসেজ দিয়েছে 15 মিনিট আগে। এই যে মিস্টার ভিলিয়ান, শুভ সকাল। ঈশিতা মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, যাক, ওর একটা হিল্লা তো হলো। দুজনে চা খাচ্ছে আর গল্প করছিল। এমন সময় মিমের মনে হলো রাফসানের বাসায় চলে যেতে। কোনোভাবে ঈশিতাকে বিদায় দিয়ে মিম রাফসানের বাসায় চলে আসলো চুপি চুপি। রাফসানের বাসায় এক কফি চাবি মিমকে দিয়েছিল রাফসান, আর বলেছিল যখন মন চাইবে রাফসান বাসায় চলে আসতে। তাই মিম রুমের মধ্যে ঢুকতে তেমন কোনো অসুবিধা হয়নি। রুমের মধ্যে ঢুকতেই রাফসানকে কোথাও খুঁজে পায় না মিম। ওয়াশরুমের কান পেতে শাওয়ারের শব্দ শুনতে পায়। বুঝতে পারেনি রাফসান ওয়াশরুমে। চারদিকে টাঙানো ছবিগুলো ঘুরে ঘুরে দেখছে মিম। পিচ্ছি বয়সের ছবিগুলো রাফসানকে গুলোমুলো দেখাচ্ছে। মিমও দুষ্টুমি করে ছবিতে গাল দুটো ধরে টান দিচ্ছে, নাক ধরে টান দিচ্ছে আর বলছে, ওরে আমার গুলুমুলু বাবুলে। রাফসান ওয়াশরুম থেকে বাহির হয়ে মিমের সব কর্মকাণ্ড দেখছে। হাসি পাচ্ছে, রাগ হচ্ছে।
ভেজা শরীর রাফসান মিমের পিছে এসে দাঁড়াতেই মিম বুঝতে পারে রাফসান ওর পিছনে দাঁড়িয়ে আছে। ওর হাত দুটো ছবি থেকে আস্তে করে সরিয়ে নিতেই সরে যেতে চাইছিল। রাফসান মিমকে সরতে দিল না। ওর হাত দুটো ধরে দেওয়ালের সাথে মিশিয়ে একবার কাছে চলে আসলো রাফসান। মিমের এই বড় বড় চোখ করে অবুঝের মতন তাকিয়ে আছে রাফসানের দিকে। রাফসান এক হাত ওর কোমরের পাশে থেকে নিয়ে আরেকবার বুকের সাথে মিশিয়ে এক হাত দিয়ে ওর গালটা টেনে বলল, আমার গাল গুলুমুলু তাই না? আবার বলো। আমি তো ওই ছবিটাকেই বলছি। ওটা যে তুমি হবে কে জানতো? কেন, তুমি কি জানো না ওটা আমার ছবি? তার উপর ছবির নিচে সুন্দর করে আমার নাম লেখা আছে। তাতে কি? আমি তো ছবিই ধরেছি, তোমাকে তো না। তার জন্যই তো তোমাকে। আমাকে ছাড়ো বলছি, ছাড়ো। আমার কেমন যেন লাগতাছে। বিয়ে করবে? তখন আরো কাছে আসবে। চাই না কাছে যাওয়া। তাহলে বারবার ছুটে আসো কেন আমার কাছে? মন চাই তাই। মন চাইলেই কি আসতে হবে? জানো না একা একটা ছেলে একটা মেয়েকে কি করতে পারে যদি উল্টাপাল্টা কিছু করে বসি? জি না, তুমি পারবা না। কেন এমন মনে হলো কেন? তুমি যে গাধার সর্দার, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তা অবশ্য ঠিক, তবে আমি বিয়ের আগে তোমার কাছে যাব না। তাই ছুটে আসি তোমার কাছে, ভালো লাগে, বিশ্বাস করি তাই। পাগলিটা। এয়ারপোর্টেও যাবে না এখন স্মিথকে বিদায় দিতে? যাবে তুমি? তুমি বললে যাব। তাহলে দেরি করছো, যাও। যাচ্ছি। আমি তোমার বাসার নিচে অপেক্ষা করব। পাগলটা বলে মিম রাফসানের গালে ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দেয়। রাফসানের পুরো শরীর পাথর হয়ে গেছে। মিম নিজেকে রাফসানের হাত থেকে ছাড়িয়ে বুদ্ধু একটা বলে বেরিয়ে গেল ওর বাসা থেকে। রাফসান রুমের দরজা আটকিয়ে ফোনটা হাতে নিয়ে একটা মেসেজ আদনানের। রাফসান, তোর ভাইয়া ভাবি বাংলাদেশ চলে যাচ্ছে। আমরা আটকে রাখতে পারিনি তাদের। তারা কার কাছে যেন শুনেছিল তোর উপর হামলা হয়েছিল। রাফসান মেসেজটা দেখে কিছু মনে করলো না। ভালোই হবে, ভাইয়া ভাবি আসলে মিমের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলবো। কিন্তু সমস্যা হচ্ছে মিমের আব্বু আম্মু আমাদের মেনে নিবে তো? কথাটা ভেবে রাফসান চিন্তিত হয়ে পড়লো। গাড়ি নিয়ে রাফসান ওয়েট করছে মিমদের অ্যাপার্টমেন্টের নিচে। মিম তো ফোন করেছে, সে অ্যাপার্টমেন্টে এসে গেছে, কিন্তু মিম এখনো বাহির হচ্ছে না। গাড়িটা রাস্তার পাশে রেখে ওদের অ্যাপার্টমেন্টে ঢুকতে যাবে, তখনই মিম বাইরে আসবে। রাফসান তাকিয়েছে মিমের দিকে। কি রকম অদ্ভুত সুন্দর লাগছে আজকে। চোখ দুটো মায়াবী, ফ্রেমে বেঁধে হালকা কাজল যে আছে। রাফসান ওদিকে পলক করছে না। জনাব, এভাবে কি দেখছেন? তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? নতুন দেখছো মনে হয়। তোমাকে যত দেখি তত নতুন মনে হয়। তোমার বজ্জা নাকটা। ওই কি বললা? আমার নাক বোঝা? শুধু নাক না, চোখ দুটো মার্বেলের মতো ড্যাবড্যাবে। দেখো ভালো হচ্ছে না কিন্তু। তোমাকে কিন্তু এই শাড়িটাতে বেশ মানিয়েছে। প্রশংসাও করতে পারো তুমি। তোমাকে একদম পারফেক্ট লাগছে এখন। মানে? তুমি জানো রাগলে তোমার গাল দুটো লাল হয়ে যায়। না, আমি পারফেক্ট না তো। আমার নাক বোঝা, চোখ মার্বেলের মতো। এই পাগলি, তোমাকে অভিমানী মুখে আরো মায়াবী লাগে। হয়েছে, আর প্রশংসা করার দরকার নেই। তুমি যে একটা গাধার সর্দার সেটা আমি জানি। তাহলে গাধাকে ভালোবাসবে? চলেন এখন। কোথায়? জাহান্নামে যাবেন। তুমি বললে তাও রাজি আছি। আরে পাগল, এয়ারপোর্টে যাবে না? ও, ভুলে গেলাম যে তোমাকে দেখার পর। চলো তাড়াতাড়ি। মিমের জন্য গাড়ির দরজাটা রাফসানি খুলে দিল। মিম ভিতরে বসতে বসে রাফসান এসে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। লুকিং গ্লাসটা মিমের দিকে ফিরে দেখেছে। ও ইচ্ছে করে ঠোঁটের পরে তিলটা বারবার নজর কাটছিল রাফসানে। অ্যাপার্টমেন্টে এসে স্মিথের সাথে দেখা। ও বাইরে দাঁড়িয়ে ছিল রাফসানের জন্য। রাফসানকে দেখে মা এসে জড়িয়ে ধরে রাফসানকে। দোস্ত, নিজের খেয়াল রাখিস। আরে পাগল নাকি? কান্না করিস কেন? তোর চোখে জল মানায় না। পুরো ব্ল্যাক ড্রাগন যার আন্ডারে সেই যদি কান্না করে। এটা তো তোর ছিল। ছিল, এখন নেই। ভালো থাকিস দোস্ত, তোদের ভুলতে পারবো না কখনো। আমাকে একটা কথা বলবি? বল। তোর গ্যাং থেকে চলে আসার কারণটা কি ছিল? বলতে চাই না দোস্ত, তবে শোন, কখনো কোনো নিরপরাধ মানুষের মৃত্যুর কারণ যেন তুই না হস। রাফসান, একটা কথা শোন।
আশিকের মৃত্যুতে তোর কোনো দোষ ছিল না। দোষটা আমারই ছিল। বাদ দে, নিজের খেয়াল রাখিস। আর বড় কথা হলো, তুই এত বড় গ্যাংয়ের লিডার হয়েও আমার জন্য এখানে এসেছিস, সেটাই বড়। ভালো থাকিস। তোর ফ্লাইটের সময় হয়ে গেছে। স্মিতা আরো কিছু কথা বলবে, কিন্তু রাফসান ওকে তাড়াতাড়ি বিদায় দিয়েছে। রাফসান জানে স্মিতার সাথে বেশিক্ষণ কথা বললে নিজের চোখে পানি আটকে রাখতে পারবে না। স্মিতাকে বিদায় দিয়ে মিমকে নিয়ে চলে এলো ঢাকার বাইরে এক নদীর তীরে। পাশে আশিকের গ্রাম। এই নদীর জলে মিশে আছে আশিকের স্মৃতি। নদীর কিনারায় বসে আছে মিম। রাফসান মিমের কোলে মাথা রেখে শুয়ে আছে। আজ বড্ড কষ্ট হচ্ছে রাফসানের। মিম, আমার জীবনের সম্পূর্ণ কাহিনী শুনলে কি ভালোবাসবে আমায়? আমি তোমাকে ভালোবেসেছি, তোমার অতীতকে না দেখি এত সহজে ভুলতে পারবো না। তাহলে শুনবে? আমার মন ছটফট করছে তোমার জীবনী শুনতে। অনেকটা ভয়ানক আমার জীবন কথা। বুঝেছি, কিন্তু তারপর কি হলো বলবে প্লিজ? সেদিন উঠেছিলাম আশিকের আব্বুর গেস্ট হাউসে। আমার পিছে ছিল ব্ল্যাক ড্রাগন। সেটা আমি একটুও জানতে পারিনি। বস, রাফসানে তো গেস্ট হাউসে আছে, ওকে কাভার কর, জানি ওর উপর হামলা হবে। ওকে বস। ওখানে 2 দিন কেটে গেল রাফসানের। জঙ্গলে ঘেরা এই বাড়িটা, চারদিকে জঙ্গল। জঙ্গলের পরে সমুদ্র, অপরূপ সৌন্দর্য যা রাফসানের মন কাড়ে। কোমরে পিস্তল গুঁজে বেরিয়ে আসলো জঙ্গল থেকে সমুদ্র তীরে। মন জুড়িয়ে গেল রাফসানের। তবে বেশিক্ষণ আর টিকলো না ওই ফুর্তিলা মন ঠান্ডা করে। আদিলের লোক রাফসানকে ঘিরে ফেলে। শেষ দিন মনে হলো রাফসানের কাছে। ও জানে আদিলের লোকগুলো ওকে বেঁচে ফিরতে দিবে না, আর একা কখনো ওদের সাথে পেরে উঠবে না। রাফসানকে ঘিরে দাঁড়িয়েছে ওরা, সবার হাতে আধুনিক অস্ত্র শস্ত্র। আশিকে কেউ ধরে নিয়ে আসছে ওরা। তখনই আদিলের লোকগুলো বালিস্তরের মধ্যে লুটিয়ে পড়েছে। সরাসরি মুন্ডু তছনছ হয়ে যাচ্ছে। কিসের জন্য তা বুঝে ওঠার আগে রাফসান আর আশিক দাঁড়িয়ে আছে। বাকি সবাই মৃত্যুপুরে চলে গেছে। মুহূর্তে ভাবার সময় পায়নি রাফসান। 4টে হেলিকপ্টার মাথার উপরে ঘুরছে। গভীর জঙ্গল থেকে 10-12 জন শুটার হাতে স্নাইপার নিয়ে বের হচ্ছে। বুঝতে বাকি রইল না এটা আদিলের গ্যাংয়ের হাতে থেকে বাঁচিয়েছে ওদের। তারপরও ভয় পাচ্ছে রাফসান। এরা কারা? কেউ বা ওকে বাঁচিয়েছে? কেনই বা ওকে বাঁচিয়েছে? এদের উদ্দেশ্য কি? বুঝে ওঠার আগে রাফসান একটা হেলিকপ্টারে উঠিয়ে অচেনা গন্তব্যে নিয়ে যাচ্ছে। একা একা অচেনা জায়গায় যাচ্ছে। মনের মাঝে অজানা সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এরা কারা? আমাকে এবার কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য নাই তো? না, এমন উদ্দেশ্য থাকলে ওরা তখনই মেরে ফেলতে পারতো। তাহলে এরা চায় কি? মাথায় ঘুরছে রাফসানের। অনেকক্ষণ পরে একটা আইল্যান্ডে নামিয়ে দিল রাফসানকে। চারদিকে শুধু গাছ আর মাঝে একটা বাংলো বাড়ি। অদ্ভুত সৌন্দর্য বাড়িটা। গেট দিয়ে ঢুকছে। রাফসানের কাছ থেকে সমস্ত কিছু জব্দ করে নিল। রাফসানকে বাড়িটা অপোজিট পাশে নিয়ে গেল। সামনে একটা সুইমিং পুল, তাতে অর্ধনগ্ন নারীরা সাঁতার কাটছে। চারপাশে গায়ে 2টো আরামদায়ক চেয়ারে এটাতে বসে অ্যান্থনি, অন্যটাতে রাফসানকে বসতে বলল। নির্ভয় রাফসান বসে পড়ল। বসতে চেয়ারের নিচে টাইমার বম অ্যাক্টিভ হয়ে গেল। তা বুঝতে বাকি রইল না ওর। অবাক হয়ে আছে রাফসান। অ্যান্থনি আজ পর্যন্ত কেউ দেখেনি, আর এখন রাফসান বসে আছে ওর সামনে, তাও গ্যাংয়ের টপ মেম্বারকে খুন করে। আমি এখনো বেঁচে আছি, মানে আমার কাছে তোমার কিছু চাওয়া আছে। এম আই রাইট মিস্টার অ্যান্থনি, আন্ডারওয়ার্ল্ডের গডফাদার? ও, তোর আরো একটা পরিচয় আছে, আশিক। রাফসানের সামনে বসে আছে আশিক। আশিকের অপর নাম অ্যান্থনি, যাকে আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি। রাফসানও না। মুচকি হাসি হেসে অ্যান্থনি চুরিটা স্ট্রেট রেখে বলল, তোর দোস্ত আশিক আমার যমজ ভাই। মানে? চমকে উঠে রাফসান। আশিকের যমজ ভাই আছে? ভাই আছে সেটাও কখনো বলেনি। এটাই সত্য। ভুলবশত আমার হাতে একটা খুন হয়েছিল, তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। এটা আমার আব্বু, মানে আশিকের বাবা সহ্য করতে পারেনি, বাসা থেকে বের করে দিয়েছিল আমায়। তারপর থেকেই এই সাম্রাজ্য গড়ে তোলা। কিন্তু আশিক তো এ ব্যাপারে আমাকে কিছুই বলেনি, যে ওর ভাই আছে একটা। আশিক কখনোই আমার পরিচয়ে বাঁচতে চায়নি, আর আমার সম্পর্কে আশিক কিছুই জানে না। তা আমাকে কি প্রয়োজন ভাইয়া? আমার গ্যাংয়ে যোগ দে তুই। আদিলের জায়গাটা আজ থেকে তোর। আমি যদি না করি? বুম। রাফসান বুম। বুমের মানেটা সহজে বুঝে। ও নিচে যে বোমটা ফিট করে আছে সেটা ব্লাস্ট হবে। শরীরে একটুকরো মাংস খুঁজে পাওয়া যাবে না। একটু ভাবলো রাফসান। বাবা শেষ করেই
টেবিলের উপরে রাখা অ্যান্থনি 914 সেমি অটোমেটিক পিস্তল লোড কর্নারে সেটা হাতে নিয়ে অ্যান্থনির বাপাশে দাঁড়িয়ে থাকা কিংজনের মিড পয়েন্টে শুট করে রাফসান। সাথে সাথে 20+ পিস্তল রাফসানের মাথায় তাক করে অ্যান্থনির গার্ডগুলো রাফসানের মাথায় পিস্তল তাক করতেই রাফসান দু হাতে উঁচু করে আত্মসমর্পণ করে সবাইকে ইশারা দিয়ে পিস্তল নামাতে বলে অ্যান্থনি। কিং জনকে কেন সিলেক্ট করলি? আমাকে যে মিশনের জন্য এখানে ডাকা হয়েছে সে মিশনের অর্ধেক কাজ সম্পন্ন এর মৃত্যুতে। হোয়াট? তুই কি পাগল? তোকে তো এখনো কিছু বলাই হয়নি। কমন সেন্স। প্রথমত, আদিলকে খুন করে আমি এখনো জীবিত আছি। দ্বিতীয়ত, এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি আপনি ঘামছেন, চুলের ফাঁক থেকে ঘাম বের হচ্ছে, যা আপনি নিজেও টের পাচ্ছেন না। আর বড় কথা হচ্ছে আপনার বডিগার্ড কিংজন হাতের ঘড়িতে একটা ভিডিও রেকর্ডার লাগানো আছে অ্যান্ড বুকে ঝোলানো যিশু খ্রিস্টর লকেট, ওটা টাইম বম লাগানো। আমরা যখন কথা বলছিলাম তখনই এই ডিভাইসগুলোতে একটা কানেকশন চোখে পড়লো আমার। বেশ, ওর খেলা শেষ। বাহ, তোর কি চাই বল? মুক্তি। আমার গ্যাংয়ের সবাই মুক্ত। মিশনের সমস্ত ইনফরমেশন কাউকে দিয়ে আমার বাসায় পাঠিয়ে দিতে অ্যান্ড জনের মৃত্যু দেখা থেকে সব ডিভাইসগুলো খুলে চেক কর। এই ডিভাইসগুলো কোথায় কানেক্ট করা সেখানেই ওর বস থাকবে। বাই। আমাকে যেন আপনার কোনো গার্ড ফলো না করে, আমি স্বাধীন থাকতে চাই। বলেই রাফসান ওখানে থেকে বেরিয়ে আসলো। অ্যান্থনির লোক রাফসানকে ওর এলাকায় রেখে যায়। বাসা হারিয়েছে রাফসান, এখন থাকবে কোথায়? ওর তো কিছুই নেই, বাসা তো ধ্বংস হয়ে গেছে। আশিকের সাথে এক রাত থেকে ভার্সিটি হোস্টেলে উঠে একজন সাধারণ মানুষের মতন রাফসানের দিন কাটাতে থাকে। ভার্সিটির বন্ধুদের সাথে আড্ডা, রাতে প্ল্যানিং, একদম খোলামেলা, কেউ সন্দেহ করে না। রাফসান একটা জিনিস মানে, যেখানে ভয় সেখানেই হারাতে হয়, সেখানে বিপদ বেশি। ভয় নেই, কেউ জিজ্ঞেস করবে না কি করেছে। কেটে যায় কিছুদিন। হঠাৎ করে ভার্সিটিতে ভালো লাগে অনামিকাকে। সকাল বিকাল অনামিকার পিছু করে। ওর এলো চুল হারাতে রাফসান দুষ্টমি মাখা হাসি, আইসক্রিম খাওয়া নিয়ে বাচ্চা মেয়ে, খুব মনে ধরে ভালোবেসে ফেলে অনামিকাকে। যেদিন প্রপোজ করলো রাফসান অনামিকাকে, সেদিনই অ্যান্থনি লোক রাফসানের মিশনের ইনফরমেশন দিয়ে দেয়। মনে প্রেম অনামিকাও রাজি হয়েছিল রাফসানের প্রপোজালে। ওদিকে ক্ষমতার নেশা উঠেছে রাফসানের মাথায়। কাউকে না জানিয়ে রাফসান হাওয়া। হোটেলের সবাই খুঁজছে রাফসানের পায় না। রাফসান তো মিশনের জন্য নিজের শরীর ঢাকা দিয়েছে অন্ধকারে। মিশন B31 বি গ্যাং এর নাশ করার জন্য মিশন কিংজনের গ্যাং বি এর লোক ছিল। তাই জন্য অ্যান্থনি চিন্তিত ছিল। সমুদ্রের মাঝে বি গ্যাং এর ঘাঁটি আকাশ হামলা করে রাফসান একটার পর একটা মিসাইল ছুড়ে দেয় ওদের আড্ডায়। এর জন্য কেউ ব্ল্যাক ড্রাগনের সাথে শত্রুতা করতে ভয় পায়। নাম যেমন ব্ল্যাক ড্রাগন, কাজও তেমন। প্রায় 20+ হেলিকপ্টার নিয়ে হামলা করে রাফসান বি গ্যাং। বুঝতে পারেনি এমন ভাবে হামলা করবে ওরা। বেসারা হয়ে পড়ে গ্যাং B2। দুইটা হেলিকপ্টার ব্লাস্ট হয়ে ওদের। তার মাঝে বি গ্যাং এর আস্থানা সবকিছু অগ্নিগৃহতে পরিণত হয়। মিশন সাকসেস খুব সহজেই, ব্যয়বহুল হলেও বেশ সহজেই হয় অ্যাটাক। প্রথম মিশনই জয়ে রাফসানের গুণগান শুরু হয় গ্যাংয়ের মাঝে। আস্থানায় ফিরে রাফসান, অ্যান্থনি এসে রাফসানকে জড়িয়ে ধরে বলে, এই একমাত্র বি গ্যাংই ছিল ব্ল্যাক ড্রাগনের মোকাবেলা করার যোগ্য, আর তাদেরই মাছের মতন উড়িয়ে দিলি। সাব্বাস ফাইটার। মুক্তি চাই আমি, চললাম আমার গ্রহে। সিংহের বাড়ি জঙ্গলেই হয়, বাসস্থানে সে জোকার। সিংহের গর্জন জঙ্গলে দিলে জঙ্গল কাঁপে শুধু, জঙ্গলের বাহিরে গিয়ে গর্জন করলে পুরো দুনিয়া কাঁপে। সিংহের আশ্রয় ব্ল্যাক ড্রাগনই মানায়। সর্বদা আছি। বহুরূপী রাফসান প্রেমিক ও ভিলেনও, ওকে কেউ চিনতে পারে না। স্মিত ব্ল্যাক ড্রাগনে যোগ দেয় রাফসানের সাথে। হঠাৎ করে একদিন রাফসানের কাছে সংবাদ এলো, অ্যান্থনি আর নেই, মৃত্যু হয়েছে ওর। রাফসানের মনে ধুপ করে একটা শব্দ এলো। কি হলো বুঝতে পারছিল না রাফসান। কিছুদিন আগে তো অ্যান্থনি সম্পূর্ণ সুস্থ ছিল, হঠাৎ করে কি হলো বুঝতে পারেনি। ভার্সিটি ক্লাস রেখে চলে যায় হাসপাতালে। অ্যান্থনি মৃতদেহ পড়ে আছে মর্গে। এই দেহটার বিশ্বাস নেই, কখন যে চলে যায় বোঝাই মুশকিল। যে মানুষটাকে পুরো বিশ্বের মানুষ ভয় পেত, তার কাছকে সেই মানুষটা আজ মৃত। তবে একটা সিক্রেটই থাকবে, যদি কেউ জানতে পারে অ্যান্থনি নেই তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে। নীরবে সসম্মানে অ্যান্থনির লাশটাকে কবর দেওয়া হয়। দুদিন একদম নীরব। পুরো গ্যাং যেন এলোমেলো হয়ে যাচ্ছিল কিছু সময়ের মাঝেই।
দুদিন পরে অ্যান্থনি উকিল গ্যাং এগ্রিমেন্ট নিয়ে হাজির। ওখানে স্পষ্ট করে লেখা আছে যদি অ্যান্থনির মৃত্যু হয় পরবর্তী গ্যাং লিডার রাফসান হবে। সে দেখে রাফসান স্তব্ধ হয়েছে। কিভাবে কি হলো বুঝতেই পারেনি। অ্যান্থনি রাফসানকে কেন গ্যাং লিডার করে বুঝতে পারছিল না। তখন ওর কাছে সবকিছু। পুরো গ্যাংয়ের লোকগুলো রাফসানের সামনে অস্ত্র সমর্পণ করে স্বাগত জানায় ব্ল্যাক ড্রাগনের কিং হিসেবে। রক্ত টপক করে এখন চাওয়ার চাইতে বেশি কিছুই পেয়ে গেছে। ট্রিং ট্রিং করে ফোন বাজছে রাফসান। এখন এখানে ওর ফোন তুলে দেওয়ার জন্য দুজন গার্ড রয়েছে। ফোনটা রাফসানের কাছে নিয়ে এসে একটা গার্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অনামিকার ফোন। ও ফোন পেয়ে রাফসান একদম অন্য রূপে চলে আসে। হ্যালো, কোথায় তুমি? আর আমার ফোন রিসিভ করোনি কেন এতদিন? আসলে আমি একটু জরুরি কাজে বাইরে আছি। আমার থেকেও তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। আরে বাবা শোনো না, রাগ করো কেন? রাগ করবো না। কতদিন ফোন রিসিভ করো না, কথা বলো না, দেখা করো না। আমার বাবুটার দেখি কত রাগ। ঢং করবে না একদম। তোমার মতো ছেলেদের আমার চেনা আছে। রাতে কোনো মেয়ে বিছানায় ছিল বলো তো? ছি অনামিকা, এসব কি বলো? মেয়ে আমি তো তোমার কাছেই আসি না, আবার অন্য মেয়ে ভাবতেই ঘৃণা হচ্ছে। হয়েছে, সাধু সাজতে হবে না। বলো কখন দেখা করবে? বিকালবেলা সমুদ্র তীরে। তাহলে সন্ধ্যার পরে একসাথে জ্যোৎস্না দেখবো। ওকে বাই। ওয়েট, এই শুনো অনু, বলো। দাও না একটা। আবার এই তুমি সরাসরি বললেই তো হয়। কিচ্ছাই তোমার, তা না বলে কোথাকার ন্যাকামো শুরু করেছো? আমার একটু। বলে অনামিকা ফোনটা কেটে দেয়। রাফসান হারিয়ে যায় কল্পনার জগতে। ব্ল্যাক ড্রাগনের লুকায়িত আস্থানা থেকে বাহির হয়ে রাফসান সভ্য জগতে আসছে। ওর সাথে দুজন গার্ডও আসতে চেয়েছিল, ও নিয়ে আসেনি। শুধু বেস্ট ফ্রেন্ড স্মিথকে সাথে রেখেছে। সমুদ্র তীরে জ্যোৎস্না বিলাস, রাফসানের পাশে বসা অনামিকা। রাত ভরা গল্প, সাজানো জীবন, কথাই কেটে গেল অর্ধেকটা রাত। অনামিকাকে বাসায় পৌঁছে দিয়ে রাফসান নিজের বাসায় এসে ঘুমিয়ে পড়ে। খুব ক্লান্ত লাগছিল ওর। স্মিথ আগে থেকে রুমের মাঝে এসে ঘুমিয়েছিল। সকাল 10টা বাজে। রাফসান এখনো ঘুমে। অনেক জোরাজুরি করে ঘুম থেকে টেনে তুলে স্মিথ। মারামারি চলে অনেকটা সময়। স্মিথ এতটা ক্লোজ হয়ে গেছে ওর কাছে, ভাই মনে হচ্ছে। তখন সময় যদি সবকিছু দিয়ে সায় দেয় তখনই এমন কিছু হয়, সবকিছু মনে হয় উল্টে যায়। তেমনই রাফসানের সাথে হয়েছিল। ফ্রেশ হয়ে নাস্তা করে দুজন। নাস্তা শেষে স্মিথি ভার্সিটির জন্য যেতে বলে রাফসান, কিন্তু স্মিথ রাফসানের সাথে যাবে এই নিয়ে দুজনের যুদ্ধ করে। বাচ্চা মেয়েগুলো বড্ড ভালো লাগে ওদের। আর বাহিরে কেউ এটা মনে করবে না যে এরা এত বড় একটা গ্যাংয়ের লিডার। ভার্সিটি যাওয়ার আগে রাফসান অনামিকার বাসায় গিয়ে বুঝতে পারে ওর রুমে অনামিকা ছাড়া অন্য কেউ আছে। বাইরে ছেড়ে জুতো রাখা, রক্ত গরম রাফসানের কোমরের বুঝে রাখা M18 পিস্তলটা লোড করে দরজা হাত দিয়ে ধাক্কা দেয়। আগে থেকে দরজা খোলা ছিল, তাই সহজে খুলে যায় দরজা। রাফসান ধীর পায়ে রুমের ভিতরে প্রবেশ করে। পিছন পিছন স্মিথ। বাসার ভিতরের দৃশ্য দেখে চমকে বিশ্বাস করতে পারছিল না রাফসান। বুক ফেটে যাচ্ছিল ওইগুলো ভাবতে। নগ্ন দেহে শুয়ে আছে অনামিকা, পাশে আশিক। ছি, শেষে কিনা আশিক এমনটা করলো ওর সাথে। নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না রাফসান। উপর দিকে 4টা গুলি ছুড়ে দেয় ওদের। ছুরিতে ওদের খেয়াল আসে রাফসান দাঁড়িয়ে আছে সামনে। আশিকের মুখে ভয় আসছে। বিছানা থেকে নামতে নামতে বলছিল, দোস্ত এমন কিছুই না, বিশ্বাস কর। আশিকের কথায় আবারও রেগে যায় রাফসান। নগ্ন দেহে দুজনকে একসাথে দেখে আবার বলে তেমন কিছু না। নিজের হাতে কন্ট্রোল না করতে পেরে আশিকের মাথায় বাকি 2টা বুলেট শুট করে। বুলেট দুটো আশিকের দেহে প্রবেশ করতে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় আশিক। ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে ওর দেহ থেকে। অনামিকার সময় এখানে থমকে গেছে। রাফসান নিজের সমস্ত রাগ আশেপাশের সব জিনিসের উপরে দেখাচ্ছে। লাথি মেরে নিজের পায়েই ব্যথা পাচ্ছে। সময়টা এমন হয়েছে যে যাকে জীবন চাইতে বেশি ভালোবাসছে তাকে অন্য কারোর সাথে বিছানায় দেখাটা কত বড় পাগলামি যে দেখেছে সে বুঝেছে। অনামিকার দিকে পিস্তলের তাক করে শুট করবে, তখন স্মিথ বাধা দেয়। শুট করতে দেয় না, কিন্তু ওর শাস্তি তো পেতেই হবে। পাশে এক টুকরো গ্লাসের ভাঙা টুকরো নিয়ে অনামিকার পাশে গিয়ে ওকে বিছানায় ছুঁয়ে দেয় রাফসান। অনামিকার উপরে উঠে হাঁটু দিয়ে ওর হাত দুটো চেপে ধরে, যাতে কষ্টে চিৎকার দিতে পারলেও বাধা যেন না দিতে পারে। সুন্দর করে ওর বুকের উপর নষ্টা বিশ্বাসঘাতকতা লিখে দেয় রাফসান। ব্যথায় চিল্লায় অনামিকা। রাফসানের বুক ফাটছে। চলে আসে এখান থেকে। নীরবে কান্না করছে রাফসান। ভেঙে পড়েছিল, বুঝতে পারছিল না কি করবে এখন। যাকে ভালোবাসে তার চরিত্রই নষ্ট। ভুল মানুষটা ছিল যে সেই
কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না রাফসান। তখন ওর পাশে দাঁড়িয়ে স্মিথ সবসময় ছায়ার মতন পাশে ছিল। তখন বুঝিয়েছিল এটা কিছুই নয়, সবকিছু অভিনয়, ভুলতে শিখতে হয়, শিখিয়েছে স্মিথ। যখন সবকিছু ঠিক হয়েছে তখন ভুল বুঝেছে নিজেকে রাফসান। ক্ষমতার দাপটে খুন করেছে নিরীহ আশিক। ওর তো কোনো দোষই ছিল না, তবুও খুন করেছে ওকে। সেই অপরাধ বোধ মনে হচ্ছিল রাফসান। তিল তিল করে ওর ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল। তখন সিদ্ধান্ত নেয় রাফসান গ্যাং ছেড়ে দিবে, এবং তাই করে। গ্যাংয়ের সকল দায়িত্ব স্মিথকে বুঝিয়ে দিয়ে রাফসান চলে আসে বাংলাদেশে ভাইয়ের কাছে। তারপরে তো তোমার সাথে দেখা। একটা বড় নিঃশ্বাস নেয় রাফসান। পাশে মিম চুপটি করে স্তব্ধ হয়ে তাকিয়েছে রাফসান দিকে। কি বলবে বাকরুদ্ধ মিম, তবে একটু জোর গলায় বলেছে, তাহলে অনামিকার কি হলো এখন? তুমি কি ওর সাথে রাত কাটিয়েছো? মানে শুয়েছো? অনামিকা ও আছে ওর মতো, খোঁজ নেই। আর আমার বিয়ের আগে এসবে পছন্দ নয়। রুম ডেট, রোম্যান্স এসবের একদম সহ্য হয় না। বিয়ের আগে এসব নিষিদ্ধ। সত্যি করে বলো। সত্যি বলছি, বিশ্বাস করো। বাংলাদেশে এসে ওর সাথে যোগাযোগ নেই। অনামিকা কয়েকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তবে ভুলেছি ওকে। গুড, ভুলে যাবা সবকিছু। এখন শুধু আমি তোমার আর তুমি আমার। আমি তোমার আর কারো না। কারণ না মানে ভবিষ্যতে কি কারো হওয়ার আশা আছে নাকি? মিম একটু সরে বসে রাগি চোখে রাফসান দিকে তাকায়। তাকিয়ে কথাটা বলে আমারও বললো মিম, তুমি শুধু আমার। আজকের পর থেকে যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাও বা অন্য কোনো মেয়ের কথা তোমার মুখে শুনি, তাহলে মুখ সেলাই করে দিব বলে দিলাম। বাবা মাস্তানি। মাস্তানির বউ তো মাস্তানি করা দরকার, না হলে মাস্তানকে লাইনে আনা যাবে না। তাহলে মিস মাস্তানি বলেন, কোথায় যাবেন এখন? তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আর আমার কিছু কথা আছে যেগুলো তোমাকে মানতে হবে, তাহলেই বিয়ে হবে। মহারানীর সকল আবদার মাথা পেতে নিবে এই অদম। তাহলে শুনুন, এক, আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে, একটু কম বাসলে হবে না। দুই, সকাল বিকাল জড়িয়ে ধরে কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিতে হবে। তিন, কখনো কাঁদাবে না, আর তুমিও কাঁদবে না। চার, যখন চাঁদ দেখতে মন চাইবে তখন তোমার কোলে করে ছাদে এক কোণে তোমার কোলে মাথা রেখে আমি চাঁদ দেখব। পাঁচ, বেশি রাত করে বাসায় আসা যাবে না। ছয়, যখন আমার বেবি হবে পুরো 15 মাস তোমাকে আমার পাশেই থাকতে হবে। সাত, আমার পাগলামিগুলো সহ্য করতে হবে। আট, মাঝরাতে আইসক্রিম খাওয়ার বায়না ধরবো, তোমার তখন আমাকে আইসক্রিম এনে দিতে হবে। নয়, মাঝরাতে দুজন নিস্তব্ধ রাস্তার পারে সোডিয়ামের আলোর মাঝে তুমি পরবে পাঞ্জাবি, আমি নীল শাড়ি, হাতে ধরে হাঁটবো দুজনে। 10, সপ্তাহে একদিন তুমি আমাকে রান্না করে খাওয়াবে, যদি সেই খাবারের স্বাদ নাও থাকে তবুও অমৃত মনে হবে আমার কাছে। তোমার ভালোবাসা থাকবে সেই খাবারে। রাফসান অবাক হয়ে তাকিয়ে আছে মিমের দিকে আর মনে মনে বলছে মেয়েটা পাগল হয়েছে। কিছু বলতে যাবে রাফসান, তখনই রাফসানের ফোনে রিংটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে নামটা আদনানের। অস্ট্রেলিয়া থেকে ফোন এসেছে। রিসিভ করে রাফসান, কেমন আছিস? এই তো চলে যাচ্ছে। তোরা কেমন আছিস? আমরা ভালো। ভাইয়া ভাবি কি পৌঁছে গেছে? না, পৌঁছায়নি এখনো। এখনো অনেক সময়। ও, তোর জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ রে? তা ভাইয়া ভাবিকে দেখলেই বুঝবি। বলবি না? কিছুটা রাগান্বিত সরে বলেও রাফসান আদনান ফোন রেখে দেয়। রাফসান চিন্তায় মগ্ন। কি সারপ্রাইজ বুঝতে পারেনি, মাথায় ঘুরাচ্ছে। মিমকে নিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে এলো এয়ারপোর্টে যাওয়ার জন্য। ভাইয়া ভাবি আসার সময় হয়ে গেছে, তাই দেরি না করে রাফসান বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিছুটা সময় পরে এয়ারপোর্টে ল্যান্ড করে ভাইয়া ভাবি তারা বাহিরে আসতেই রাফসান তাদের দিকে হাসি মুখে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরবে। তখন দেখলো ভাইয়া ভাবির পিছনে অনামিকা ভাইয়া ভাবির সাথে এসেছে। ভাবির ট্রলি অনামিকার হাতে। স্তব্ধ রাফসান, ভেবেই পাচ্ছে না অনামিকা এখানে কি করে। তবে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে ভাইয়া ভাবির সাথে কথা বলে গাড়ির কাছে নিয়ে আসে। অনামিকার দিকে ফিরে তাকায়নি রাফসান। গাড়িতে যখন বসতে যাবে তখন অনামিকা রাফসানের সাথে সামনে বসে ভাইয়া ভাবির পিছনে।
গাড়ি চলছে। রাফসান শরীরে হিংসা রাগ জড়ো হচ্ছে। এমন সময় অনামিকা বলে উঠল, কেমন আছো? যেমন থাকার কথা ছিল তার চেয়ে ভালোই আছি। হো গুড। ভাবছিলে কি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? ছি, তোমার মতো নষ্টা মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করার মানেই নেই। আমি তো নষ্ট মেয়ে। এখানে আসলে কেন? আবার কি মতলব এটেছো? আরে রাফসান, অনামিকা আসছে, একটু কম প্রশ্ন কর। আর শোন না, থাক পরে বলি। আপাতত তোরা চুপচাপ গাড়ি চালা, অনেক সময় পাবি কথা বলার। ভাইয়ার কথা শুনে চুপ হয়ে গেল রাফসান। নীরবে গাড়ি নিয়ে বাসায় পৌঁছে যে যার রুমে চলে গেল। অনামিকা গেস্ট রুমে চলে গেল। রাফসান নিজের রুমে সে ভাবছে কি করা যায়। এমন সময় অনামিকাও রুমে হাজির। কি ব্যাপার, তুমি আমার রুমে কেন? একটা কথা বলার ছিল, জানি না কিভাবে নিবে তুমি। দেখ অনামিকা, তোর নেকামো এখন ভালো লাগে না। তুই কান্নাকাটি করে সরি বলে আমার জীবনে দ্বিতীয়বার আসতে পারবি না। অনামিকা বুকের পাশ থেকে একটু জামাটা সরিয়ে বলে, দেখছিস তোর দেওয়া দাগ মুছে গেছে। তাতে আমি কি করব? দাগের ছাপ মুছে গেছে মিথ্যা মাংসপেশির প্লাস্টিক সার্জারির মাধ্যমে। তবে মনের দাগ কি আজও মুছছে? মুছতেই তো এসেছি। সম্ভব না। আমার কথা শোনো। তোমার কথা শোনার ইচ্ছে আমার নেই। আমি অন্য একজনকে ভালোবাসি। জানি আমি। তাহলে আবার আসলে কেন? সরি বলতে। সরি বলার কিছু নেই, তুমি যেতে পারো। আমাকে ক্ষমা করলে যেতে পারি। যাও, ক্ষমা করেছি, এখন যেতে পারো। একটা ইচ্ছে ছিল। তোমার ইচ্ছে পূরণ করতে আমি বাধ্য নই। খুব শখ ছিল তোমার বউ সাজ, তবে সেটা আমার নোংরামির কারণেই তার অধিকার হারিয়েছে। তবে তোমার বউয়ের সাজানোর দায়িত্বটা আমি নিই। প্লিজ, কথা দিচ্ছি সাজিয়েই চলে যাব। তোমার ইচ্ছে? থ্যাঙ্কস। ফ্লোরে থেকে উঠে অনামিকা নিজের রুমে চলে আসলো। রাফসান ওর ভাইয়া হবে রুমে। ভয় নেই, ডিরেক্ট বললো রাফসান। ভাইয়া, আমি একটা মেয়েকে পছন্দ করি। আরে বলতে হবে না, আমরা জানি, স্মিথ বলেছে আমাদের। রাফসান একটু চমকে গেল। অবশ্যই এতে তেমন কিছু চমকানোর বিষয়ও ছিল না। ভাইয়া আবারও বলল, মিমির আব্বুর সাথে কথা বলা হয়েছে। সে বলল সরাসরি কথা বলতে। অবশ্য মেয়ের সুখের জন্য কথা ভেবে সে না করতে পারেনি। তোদের সে একসাথে দেখেছিল। রাফসান আর দাঁড়ালো না, নিজের রুমে গিয়ে মিমকে ফোন দিল। সুসংবাদটা দিয়ে দেয়। দুজনে খুশি। আর এতটা খুশি বলে বোঝানো যাবে না। সারা রাত সারাদিন কথা বলেছে। বিকেলবেলা ছাদের এক কোণে রাফসান বসে আর মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অনামিকা দেখছিল পিছিয়ে দাঁড়িয়ে। ওর মনে হলো ও এখানে থাকলে প্রবলেম, তাই কাউকে কিছু না বলে চলে গেল অস্ট্রেলিয়া। রাফসান মিম এক অজানা স্বপ্ন দেশে হারিয়ে থাকে। খুশকি ভালোবাসায় মেতে চলেছে তাদের দিন।